কিভাবে আসলে মানে ব্যবহার করা হচ্ছিল, বা আদৌ যে ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশনের কারণে যে মেটেরিয়ালের যে নিউ নিউ কনসেপশন, সেটা আর্কিটেকচারে কিভাবে রিলেট হচ্ছিল, সেটার কিছুটা গ্লিমস আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা যেটা দেখবো যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানে ওই ওই সময়কার 19th সেঞ্চুরিতে যে মানে ইম্পর্টেন্ট যে বা সিগনিফিকেন্ট যে আর্কিটেকচার গুলো, সেগুলো নিয়ে একটা আলোচনা করব। তবে মোস্টলি হচ্ছে গিয়ে মানে যদি বলো তাহলে এটা সিভিল ইঞ্জিনিয়ারই এক্সপ্লোর করেছিল রাদার আর্কিটেক্টরা। হ্যাঁ, সো 1855 67 78-এ তোমার আমাদের যখন ক্রিস্টাল প্যালেস হলো, সেরকম তারপরে পরবর্তীতে এরকম এভরি তোমার 5 to 10 ইয়ার্স পর পর তোমার দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল এক্সিবিশনটা তোমার প্যারিসে হওয়া শুরু করলো আর কি। হ্যাঁ, এবং আর্কিটেক্ট স্পিকিং, দে প্রোভাইডেড নাথিং নিউ বাট দে অফার্ড অপরচুনিটিস ফর ইউজিং স্টিল ইন টিপিক্যাল স্ট্রাকচারাল ফর্মস। সো মেবি ওরা খুব বেশি নতুন কিছু এখানে তোমাকে মানে ইনোভেটিভ কোন স্ট্রাকচার সে দেখেনি, যেহেতু ক্রিস্টাল প্যালেস হওয়ার পরে সবাই একটা ধারণা পেয়ে গেছে যে অ্যাকচুয়ালি এরকম একটা বড় একটা এক্সিবিশনটা হাউস করতে হলে আমার স্টিল বা তোমার আয়রন স্ট্রাকচারই করতে হবে। তো সবাই ওরকম করেই ডিজাইন করা শুরু করলো, বাট ওভাবে বললে এমন কোনো এক্সাইটিং বা সিগনিফিকেন্ট কোনো স্ট্রাকচারাল এলিমেন্ট না। হ্যাঁ, তারপর the exhibition hall of 1850 already revealed a span of 155 feet, and gradually man learned how to exploit the tensile strength of steel. So already কিন্তু মানুষের একটা আইডিয়া তো হয়েই গেছে যে কিভাবে আসলে তোমার স্টিল কি, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে তোমার স্টিল বা আয়রনের যে ব্যবহারগুলো, সেটা আসলে মানে আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে একটু ধারণা তৈরি হলো যে কিভাবে আসলে এটাকে মানে আরো আরো অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ, সো এটারই একদম ডিফারেন্ট একটা লেভেল আমরা দেখতে পাই হচ্ছে গাস্তাভ আইফেলের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আর কি। হ্যাঁ, গাস্তাভ আইফেল অ্যাকচুয়ালি উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার বা ফ্রেঞ্চ পার্সন। তার হচ্ছে গিয়ে he specialized হয়েছে হচ্ছে কনস্ট্রাকশন উইথ মেটাল আফটার কলেজ, এন্ড হিজ আর্লি ওয়ার্ক ফোকাস ইজ চিফলি অন ব্রিজেস। সো প্রথম দিকে উনি আসলে ব্রিজে ফোকাস ছিলেন আইফেল টাওয়ার করার আগে পর্যন্ত, এবং পরবর্তীতে দেখা যায় যে যখন 1879 চিফ ইঞ্জিনিয়ার যখন মারা যায়, তখন আইফেল এই যে গাস্তাভ আইফেলকে হায়ার করা হয় তখনকার অনগোয়িং যে বড় বড় স্ট্রাকচার গুলো আছে সেগুলো ডিজাইন করার জন্য। অ্যাকচুয়ালি উনার স্কোপটা তৈরি হয়ে গেছিল খুব আর্লি এজে। হ্যাঁ, যার কারণে তার অনেকগুলা কনস্ট্রাকশন করে ফেলতে পেরেছিলেন উনার লাইফ স্প্যানে। এবং যেহেতু উনি খুব অল্প বয়সে একটা মানে একটা গুড পোস্ট পেয়েছিলেন, যার কারণে ওনার ওই ওনার যে আইডিয়া গুলা ছিল, যে সেই আইডিয়া গুলাকে উনি আসলে মেটেরিয়ালাইজও করে ফেলতে পেরেছিলেন আর কি, যেহেতু ওই সময়টাতে উনি একটা এমন একটা পোস্টে ছিলেন যে উনি যা বলতে তাই করছিলেন আর কি সবাই। হ্যাঁ, সো ইন 1882 Eiffel began work on the Garabit Viaduct, which was at the time the highest bridge in the world. এবং he began work on another প্রজেক্ট, সেটা আমরা সবাই জানি ওনার নামের সাথে মিল রেখে, যেটা আইফেল টাওয়ার। সেটা মানে ওনার মানে হিস্ট্রিতে এখন ওনার নাম সবাই, মানে কেউ হয়তো জানেও না গাস্তাভ আইফেল কে, বাট আইফেল টাওয়ারকে সবাই চিনে আর কি। তো ওনার এই গারাবিট ভায়াডিক্ট যে ব্রিজটা, সেটা একটু আমরা দেখি এটা কেমন ব্রিজটা ডিজাইন। সেটা হচ্ছে দ্য মোস্ট famous French designer using iron in the second half of the 19th century. The engineer gained the fame for his graceful bridge design, river tree, striking even today for his grace and lightness. এটা হচ্ছে সেই তোমার ব্রিজটা আর কি, ভেরি লাইট এবং খুবই মানে তখনকার সময়টাকে মনে মনে হচ্ছিল যে এই ব্রিজটা অ্যাকচুয়ালি কি আসলে সাস্টেন করতে পারবে কিনা। ভেরি লাইট অ্যান্ড স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে খুবই হালকা টাইপের একটা ব্যাপার আর কি। আসলেও হালকা ছিল, এবং উনি কনস্ট্রাকশন টেকনিকটাও এমন করেছিলেন, সেটা আমরা দেখছি এখন, দেখবো, যে যাতে মনে হচ্ছিল যেটা আসলে খুবই লাইট একটা স্ট্রাকচার। এটা 1854 ফিট লং, মানে 565 মিটার লং। দিস প্রিন্সিপাল আর্ক দ্যাট স্প্যান্স ওভার দ্য রিভার ইজ 165 মিটার ফিট লং। তার মানে আমরা যে দেখলাম এটা প্রায় 545 ফিট তোমার স্প্যানটা, আর এই ব্রিজটা টোটালটা হচ্ছে প্রায় 1800
54 ফিট লং, তার মানে বোঝা যাচ্ছে হিউজ একটা ব্রিজ। it is this huge trucks arc which narrow as it rises is the most interesting feature of the entire structure। হ্যাঁ, এবং এটা ইন্টারেস্টিং স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ও বেজের দিকে সে ন্যারো হয়ে উপর থেকে আবার চড়া হয়ে আবার বেজের দিকে সে ন্যারো হয়ে যাচ্ছে আর কি। Instead of building the structure with thick solid beam, Gustav Eiffel used beam which had a lot of holes in the shape of triangles called truss in order for the bridge to weigh loss. And the most importantly, the gusty wind in the narrow valley would blow night through them, making Garabit Viaduct very stable। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার করেছিল, যে যেহেতু এটা তোমার ন্যারো একটা ভ্যালির মতো রিভারটা, যে দুই পাশে পাহাড়, তো এখানে যে একটা উইন্ড ফোর্স আছে, সেই উইন্ড ফোর্সটাকেও সে ইয়া করার জন্য, রেজিস্ট করার জন্য এই ট্রাস স্ট্রাকচার ব্যবহার করেছিল। যে উইন্ডটা আসলে অ্যাকচুয়ালি বিমের ভিতর মানে ফাঁকা দিয়ে এই যে ট্রাসের যে গ্যাপ গুলো আছে সেটা দিয়ে এসে পাস করে যাবে, ও তোমাকে হিট করবে না। তো সেই কারণে উনি সলিড বিম এখানে ব্যবহার করেন। এবং মানে ক্যালকুলেশন করেছিলেন যে কিভাবে আসলে মানে এই অ্যাকচুয়ালি আমরা যখন বিম ডিজাইন করি তখন তো আসলে বিমের প্রত্যেকটা জায়গায় যে তোমাকে কাজে লাগছে, অনেক জায়গা আছে তোমার তুমি এটা ফেল দিতে পারো আর কি। এখন কিন্তু আমাদের বাংলাদেশেও কনস্ট্রাকশন দেখা যায় যে বিমের মাঝে যে এখন ধরো যে এসিড দাগ, উমুক দাগ, সেটা নেয়ার জন্য কিন্তু ওরা ছিদ্র ছিদ্র করে রাখতে পারে। করে রাখলে পাইপটা আমরা ভিতর দিয়ে নিয়ে যাই। কারণ কি, যখন তুমি পাইপটাকে বিমের নিচ দিয়ে নিয়ে যেতে যাবা তখন দেখা যাবে যে তোমার বিল্ডিং এ ফ্লোর টু ফ্লোর হাইটে তখন একটা ঝামেলা বেঁধে যায় আর কি। কারণ জেনারেলি এখন তো আমাদের সিলিং এ দেখা যায় অনেক কিছু থাকে আর কি। হ্যাঁ, তো জাস্ট তোমাকে অফ দ্য ট্র্যাক এই ইনফরমেশনটা দিলাম যে আলটিমেটলি মানে এটাকে উনি ক্যালকুলেশন করে বের করেন যে এই যে একটা উইন্ড আছে এখানে, যে ফোর্সফুল উইন্ড, সেই উইন্ডটাকে প্রোটেস্ট করার জন্য বা এটা যেন খুব ইজিলি এখান থেকে পাস করে যেতে পারে, সেখানে উনি ট্রাস টাইপের স্ট্রাকচারটা উনি ব্যবহার করেছেন। এটা ওপেন হয়েছিল অফিসিয়ালি in 1885 with a single track. This impressive structure was closed only once in its history. It was in 2009, and some crack were discovered in one of the foundation piles. এটা একটা ছোট একটা ভিডিও দেখে, তো এই ভিডিওটা দেখলে তোমার মজা পাবা তারা। দেখা যাচ্ছে ভিডিওটা? Yes, ma'am. সাউন্ড পাচ্ছো? ম্যাম পজ হয়ে আছে। না সাউন্ড শোনা যায় না। এখন তো আমি পজ দিয়ে রেখেছি, এমনি ভিডিওর দেখা যাচ্ছে, সিন দেখা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম, স্ক্রিন দেখা যায়। ওকে, আমি ভিডিওটা অন করছি। But a little less than 2,000 years after its construction, another bridge 200 kilometers away revolutionized the world of civil engineering. Like the Pont du Gard, it also set a record for the largest bridge ever built. It's one of the major works of Gustave Eiffel. 5 years before the construction of the Tower in Paris that bears his name, Eiffel created an incredible viaduct for the time. More than 3,000 tons of iron, a deck 564 meters long, a height of 122 meters. In 1880, this is the site that everyone is talking about, and its fame was spread around the world among engineers. A spectacular site for the highest bridge ever built at the time. But it's also a risky site, and many people will harbour doubts until the last moment. Even the French state wonders for a long time if this viaduct were not madness. About 145 kilometers from Clermont-Ferrand, a river, the Tuière, crosses France's central plateau. Wide and deep, Tuière gorges constituted a natural border. In the 19th century, they cut off those who lived in the south from export and prevented farmers from selling their products from north. It's the winemakers who finally punch the table. They want a direct way to bring their wines to Paris. Yet options are limited. The only feasible connection is by train, and this means the construction of a new railway line. A suspension bridge, however, is out of the question. The force of the wind rushing through the Tuière gorges is too strong and would make the bridge swing dangerously.
Circumventing the Tuier is not a valid solution either. The costs will be astronomical. There's only one way: to cross the Tuier directly. It's then that a young state engineer, Leon Boyer, decides to copy an already existing bridge and to take on the same geographical constraints. In the last quarter of the 19th century, Gustave Eiffel is a household name. He's just finished the sublime Maria Pia Bridge in Portugal, 352 meters long and 61 meters high. Eiffel has proved that he can achieve astounding feats whatever the conditions, and build big while reducing costs as much as possible. The state and the railway companies demanded that the firms to whom the work would be assigned deposited a bond to ensure that they would go on to the end. Eiffel associates with Théophile Selig, another brilliant engineer, and a man with the financial means to put down the required money. The two men decide that the viaduct will be 200 meters long and rise 120 meters above the level of the river. At the time, no bridge has ever reached such a height. Garabit would become the largest metal structure in the world so far. It seems a huge gamble, but it's the solution that's retained by the state. A state which will not exactly facilitate Eiffel's task. Access to the Tuier gorges is non-existent, since there isn't a single road. It was all the more crazy since logic would have called for building the railway line at least up to one end of the viaduct first, but that wasn't to be. Transporting materials to the gorge is a major headache right from the beginning. The bridge was to be in working condition before the railway line was built, so the railway people were cautious and a little skeptical. After uploading to the nearest train station, all metal parts of the viaduct must then be transported to Garabit by horse and oxen over 34 kilometers. This would greatly extend the duration of the construction, which lasted 4 years, while usually you share everything under 2 years. To save for the delay, Eiffel decides to build a veritable village at the foot of the viaduct. 400 workers and their families will have housing, a bakery, and even a school. January 1880, work on the abutments, as well as on the foundations for the 5 piers, begins. The good news is that no deep digging is needed to anchor them firmly in the rock. The masonry is done by a team from Italy. The work is considerable. It takes 2 years to raise the 7 bases. At the same time, Eiffel is building an essential prerequisite for the construction of the viaduct, an ephemeral bridge. He used his service bridge to put the various parts in place. The heaviest of these were hoisted by wind. আমি এই ভিডিওটা এখানে স্টপ করছি, তখন আমি শেয়ার করে দিব তোমাদের ইয়াতে ক্লাসরুমে, তোমরা আবার ডিটেইলটা দেখে নিও আবার, ঠিক আছে? তো আমরা আবার ক্লাস কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ যে এটা একটা বেশ কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে ছিল, এবং বিভিন্ন ভাবে ট্রায়াল করে আসলে এই ব্রিজটা ডিজাইন করা হয়েছিল, এবং এই ব্রিজের যে মেটেরিয়াল গুলো সাপ্লাই করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে। যেখানে দেখো যে একটা ভিলেজ স্ট্যাবলিশ করে ফেলা হয়েছে তার আশেপাশে, যে কিভাবে আসলে মেটেরিয়াল গুলোকে ট্রান্সপোর্ট করবে বা আনবে, কারণ খুব অল্প সময়ের মধ্যে আসলে ব্রিজটা কনস্ট্রাকশন করার প্ল্যান ছিল। গাস্টাভ আইফেলের আরেকটা খুবই মানে কি বলবো, যেটাকে যে প্রজেক্টটা দিয়ে আসলে সবাই ওনাকে চেনে, সেটা হচ্ছে আইফেল টাওয়ার। তোমরা সবাই চিনো যে আইফেল টাওয়ার চেনে না এমন কেউ নাই। সো এটা আর্কিটেক্ট হচ্ছে স্টিফেন সোভাস্ত্রে, বাট অ্যাকচুয়ালি এটার জাস্ট এইটার যে ডিজাইনার একটা এলিমেন্ট আছে সেগুলোকে উনি এখানে ডিজাইন করেছিলেন। মোস্টলি এটা গাস্টাভ আইফেলের আইডিয়া।
এটাকে এখানে দেখা যাচ্ছে কিছু মানে ফিগার আছে, এটা তোমরা দেখি না, যে 150 ওয়ার্কার্স ইন দ্য লেভেলিয়াস প্যারেড ফ্যাক্টরিতে এখানে কাজ করা হয়েছিল, এবং এখানে কত কতটুকু পরিমাণ মেটাল এবং বিভিন্ন ধরনের এলিমেন্ট বা মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা ডিটেল দেওয়া আছে, এবং এটা খুব অল্প সময়ের মধ্যে 2 ইয়ার্স 2 মান্থস এর মধ্যেই আসলে এটা কমপ্লিট করা হয়েছে। উইদিন 2 ইয়ার্স এরকম একটা হিউজ একটা স্ট্রাকচার, যেটা তখনকার সময়ে তোমার নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিং শুরু হওয়ার আগ পর্যন্ত এটাকেই টলেস্ট স্ট্রাকচার বলা হতো মানে ওয়ার্ল্ডের। হ্যাঁ, এটা প্রায় 1010 ফিট হাই। এটাও একটা প্যারিস ইন্টারন্যাশনাল এক্সপোজিশনে তোমার ইয়া করা হয়, এটা মেমোরেন্ডাম হিসেবে এটাকে ইরেক্ট করা হয়ে থাকে, আম, এবং এটাকে স্টিল বিকেম প্রেফার্ড মেটেরিয়াল ফর মেটাল ফ্রেমিং আর কি। হ্যাঁ, যদিও এখানে তোমার মেটেরিয়াল হিসেবে কিন্তু ইয়াতে আইফেল টাওয়ারে এটা কিন্তু আয়রন ব্যবহার করা হয়েছিল, মানে স্টিল ব্যবহার করা হয়নি আর কি। ডিজাইন ওয়াজ ক্রিটিসাইজড বাই আর্টিস্টিক এলিট অফ ফ্রান্স বিফোর এন্ড ডিউরিং কনস্ট্রাকশন। এটা এমন একটা সিচুয়েশন যপু, হয়েছিল যে জি ক্লাস প্যারিসের যারা হচ্ছে। এলিট পিপল ছিল তারা এটা পছন্দ করছিল না, তারা এটা আসলে একটা সময় আসছিল যে ওরা এটা কনস্ট্রাকশন বন্ধ করে দিবে, কারণ দে দে ডোন্ট ওয়ান্ট এরকম একটা জিনিস। এবং স্টিল তোমার প্যারিসের অনেক যারা এলিট বা একটু বয়স্ক মানুষ আছে তারা আইফেলটাকে পছন্দ করে, তারা মনে করে এটা একটা আগলি একটা স্ট্রাকচার, যেটা প্যারিসের যে কোনো কর্নার থেকে এটা দেখা যায় আর কি। হ্যাঁ, বাট the Parisian was thrilled by the magnificent views from its top. এটা হচ্ছে যারা একদম ইন জেনারেল পিপল, তারা আবার বিষয়টিকে খুবই মানে কি বলবো, এটা যে ম্যাগনিফিসেন্ট ক্যারেক্টার বা এটা যে একটা চলার যে একটা ক্যারেক্টার, এই চলার ক্যারেক্টারটা, এটা যে হিউজ একটা ব্যাপার আছে, সেটাতে আসলে জেনারেল পিপলরা খুব এক্সাইটেড হয়েছিল এবং এটাকে খুবই প্রেস করেছিল। এটা একটা ওয়ান অফ দা তখনকার সময় একটা বুলেভার্ডের মতো তৈরি হয়ে যায়, যেখানে পিপলরা এসে গ্যাদার করে এবং টাইম স্পেন্ড করে আর কি। এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি বলা হয়ে থাকে টুরিস্টিক স্পট হিসেবেও মনে হয় বলা হয়ে থাকে আইফেল টাওয়ারকে সবচেয়ে হাইয়েস্ট visitors এই স্পটে. The opening of the tower in 1889 also provided the first large-scale demonstration of the passenger safety elevator, a model designed by the American Alicia Gray Otis. তার মানে এটা আইফেল টাওয়ারটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 3টা লেভেল ছিল, এবং এটাতে প্যাসেঞ্জার যদি উঠতে পারে, এলিভেটর প্রথমেই বলা হতো কি প্যাসেঞ্জার সেফটি এলিভেটর এখানে প্রপোজ করা বা ডেমনস্ট্রেট করা হয়েছিল। এবং যদিও এটা তোর ভার্টিক্যাল একটু অ্যাঙ্গুলার ভাবে লিফটটা উঠে যায় আর কি। আম, আগেও বললাম যেটা 2 বছরের মাথায় এটা কমপ্লিট করা হয়েছে। অল দ্য এলিমেন্টস ওয়ার প্রিপেয়ার্ড ইন আইফেলস ফ্যাক্টরি লোকেটেড অ্যাট লেভেলিয়াস প্যারেড অন দ্য আউটস্কার্ট অফ প্যারিস। তো এখানে যে ইন্ডিভিজুয়াল যে তোমার পার্ট গুলো আছে, এলিমেন্ট গুলো আছে, এগুলো আসলে ফ্যাক্টরি মেড, এবং ওখান থেকে আসলে প্রত্যেকটা তোমার এই যে প্রায় 18,000 পিস ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টাওয়ার স্পেসিফিক্যালি ডিজাইন অ্যান্ড ক্যালকুলেটেড ট্রেসড আউট টু দ্য অ্যাকুরেসি অফ a tenth of a millimeter and তোমার দেন পুট টুগেদার ফর্মিং এ নিউ পিস অ্যারাউন্ড 5 মিটার ইচ। তার মানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট ওরা আলাদা আলাদা করে তোমাকে কনস্ট্রাকশন করে নিয়ে আসছে, মানে বানিয়ে নিয়ে আসছে ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরি মেড, এবং এখানে এনে এটাকে তোমার কি করা হতো যে জাস্ট অ্যাসেম্বলি করা হতো আর কি। এখানে বলা হচ্ছে প্রায় 150 থেকে 300 ওয়ার্কার তোমার সাইটে কাজ করতো এভরিডে, একটু পুরো 2 ইয়ার্স তোমার এই প্রজেক্টটা শেষ করার জন্য। যে আমরা এখানে একটু জিওমেট্রি নিয়ে কথা বলবো, আইফেল টাওয়ার যে জিওমেট্রিটা কিরকম। এটা হচ্ছে তুমি যদি দেখো যে এটা বেজের প্ল্যান, অ্যাকচুয়াল টাওয়ার ক্রস সেকশন এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার চার মানে একদম বেজে যেটা তোমার লেসার টার্ম বেস পয়েন্টে হচ্ছে এই অবস্থায় আছে। So the basic structure of the tower is lattice work column at each of the 4 corner of the tower in which diagonal connect 4 elements, thus making stiff but lightweight column. So এটা হচ্ছে গিয়ে তোমার এই এই ক্রস সেকশনটা হচ্ছে গিয়ে মানে মানে তুমি যদি চিন্তা করো এটা আইডিয়ালিয়াস কনসেপ্ট, যে এই কনসেপ্টে আসলে এটাকে তৈরি করা হয়েছিল যে 4 করে 4টা তোমার কলাম বসবে, যে কলাম এই এক একটা কলাম হচ্ছে আবার এরকম ফ্রেমিং অবস্থাতে, এরকম ফ্রেমিং আছে, এরকম ফ্রেমিং আছে। হ্যাঁ, সো এটাকে লাইট ওয়েট করার জন্য এই ধরনের স্ট্রাকচার এগুলো ব্যবহার করছে। টিপিক্যাল সেকশন ইলাস্ট্রেটিং দিস কলামস ক্যান বি সিন নেক্সট টু দেয়ার পজিশনস অ্যালং দ্য টাওয়ার. The large diagram above, such composite structural element require detailed calculations in analysis. So the composite column are idealized a single solid cross-section column, each with an area of 800 square inches. তার মানে ওরা এখানে ডিটেইল তোমার ক্যালকুলেশনও করেছিল যে কিভাবে আসলে উপরের যে তোমার
ডায়াগোনালি যে কানেক্ট হচ্ছে সেই কানেকশনটাকে তোমার মানে পুরোটাকে সলিড না করে ওরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করেছিল যে কোন পোর্শনটাকে সলিড করবে কোন পোর্শনটাকে লাইট করে তোমার উপরে ডায়াগোনালি কানেক্ট করবে। দিস ফোর এলিমেন্টস আর অ্যাজিউম টু রাইজ অ্যালং দ্য কার্ভ অফ দ্য অ্যাকচুয়াল কলাম অফ দ্য টাওয়ার এন্ড মিট নিয়ার দ্য টপ। সো এইগুলাই হচ্ছে তোমার উপরে আস্তে আস্তে উঠে গিয়ে তোমার উপরে গিয়ে একটা কর্নার এসে মিট করে। এবং এটা হচ্ছে কি বেসিক কম্পোজিশন বা তোমার বলতে পারো যে এটার স্ট্রাকচারাল আইডিয়া বা কনসেপ্ট, যেখানে এই যে একটা স্ট্রাকচার গুলো আছে এগুলো ডায়াগোনালি গিয়ে তোমার এখানে মিট করছে, এবং এই এই সেকশনটা হচ্ছে তোমার ইন বিটুইনে এখানে আছে কোথাও। However, it's still three-dimensional and must be further simplified to two dimensions for this simple analysis. This is accomplished by essentially combining two front and the two back column into two double thickness. This results in an area of 1600 square inches for each of the simplified support. আগে ছিল 800, সেটা আবার ডাবল হয়ে যাওয়ার পর এটা 600 স্কোয়ার ইঞ্চেস হয়ে গেল, তারপর এটাকে আবার অ্যাকচুয়ালি ওটা উপরের দিকে রান করে সেকশনটা, মানে এই কনসেপ্টে ওরা আসলে পুরা এটা জিওমেট্রিটাকে ফাইনাল করে। এখানে অবশ্য একটা ব্যাপার আছে যে তোমার সেন্টার টাওয়ার অ্যাক্সিস, এখানে আবার একটা টাওয়ার অ্যাক্সিস একটা ব্যাপার আছে যে মানে এই টাওয়ার অ্যাক্সিস এর এগেনস্টেই আসলে তোমার এই টোটাল এই যে টপ ফ্রন্ট এবং তোমার যে ব্যাক কলাম গুলো আছে সেটা এই অ্যাক্সিস এর এগেনস্টেই তোমার আসলে এটা এখানে টপে কানেকশন হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই এই যে টাওয়ার অ্যাক্সিস এর যে কনসেন্ট্রেশন সেখানে তোমার ইন বিটুইনে তোমাকে এখানে একটা একটা টাই দিতে হচ্ছে আর কি টোটাল তোমার এটাকে মানে হোল্ড করার জন্য আর কি। হ্যাঁ, এখানে মানে এখানে একটা নিচে একটা বেস, উপরে এখানে একটা বেস, তারপর অবশ্য আরো দুটো বেস আছে। সো বেসিক্যালি কনসেপ্ট তো এইটা, কিন্তু এটাকে তুমি যদি মানে ধরে রাখতে চাও এই 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 যে চারটা কলামকে একই বেজের মধ্যে, তখন মাঝখানে একটা তোমাকে একটা এরকম একটা পোর্শনে একটা তোমাকে কি দিতে হচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিতে হচ্ছে। সো এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার গাস্তাভ আইফেলের তোমার কি বলে এটাকে প্ল্যানিং, যে এখানে তোমার চারটা আগে ছিল চারটা চার মাথায়, তারপর এটা আস্তে আস্তে ক্লোজ হতে সেকশনস গুলো ক্লোজ হতে হতে উপরে গিয়ে তোমার একটা একটা প্ল্যাটফর্মে গিয়ে মিট হয়। এবং এটা হচ্ছে ফার্স্ট প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে প্রায় 186 ফিট উপরে। সেকেন্ড প্ল্যাটফর্মটা প্রায় 380 ফিট উপরে। 380 ফিট থেকে আরো 264 ফিট উপরে একটা এখানে একটা ইন্টারমিডিয়েট প্ল্যাটফর্ম করা হয়েছে, এবং টপে একটা তোমার প্ল্যাটফর্ম আছে। এবং বলা হয়ে থাকে যে টপে গাস্তাভ আইফেলের একটা ছোট্ট একটা অফিসও ছিল, যে অফিসে মাঝে মাঝে উনি যেতেন। কিন্তু পরবর্তীতে এই আইফেল টাওয়ারটাকে আসলে তোমার প্যারিসের যে মিলিটারিরা আছে তারা এটাকে তোমার ইয়া করে নেন, কি বলে এটাকে নিয়ে নেন, এবং অ্যাজ এ ওনাদের যে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করেন। ওখান থেকে তোমার অনেক কিছু দেখা যায় বলে, পুরো প্যারিস দেখা যেত বলে এটাকে নিয়ে নেওয়া হয়। সো এটা হচ্ছে টোটাল আইফেল টাওয়ারের প্ল্যান এবং তোমার সেকশনাল এলিমেন্ট। দিস সাম ভিউ অফ কনস্ট্রাকশন পিরিয়ড, যেভাবে কিভাবে এটাকে কনস্ট্রাকশন করা হচ্ছে, এবং ভেরি কমপ্লিকেটেড কিন্তু। হ্যাঁ, তোমার এবং এটা আরেকটা কমপ্লিকেশন ছিল যে তোমার যেহেতু খুব ন্যারো হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তখনকার সময়ের যে তোমার কনস্ট্রাকশন মেটেরিয়ালের যে মানে তুমি যে শাটারিং প্রসেস, সেটাও একটা খুব টাফ একটা প্রসিডিওর, যে কিভাবে আসলে তোমার মানে উপরের দিকে লেয়ারে লেয়ারে করে জিনিসটাকে নিয়ে যাওয়া হবে আর কি। সো সো এক একটা প্ল্যাটফর্ম করে করে এসে তারপর ওখান থেকে আবার তোমার শাটারিং মেটেরিয়াল দিয়ে আবার ওটাকে শাটার করে তারপর তার তার সেকেন্ড প্ল্যাটফর্ম, তারপর তার এই যে ইন্টারমিডিয়েট প্ল্যাটফর্ম এবং টপে, এরকম করে আস্তে আস্তে এটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় এবং ভেরি কমপ্লিকেটেড ওয়েতে নিয়ে যাওয়া হয়। So all the metal pieces of the tower are held together by rivet, a well-refined method of construction at the time of the tower was constructed. এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তার আগে পর্যন্ত কিন্তু তোমার করা হতো কি যে ওয়েল্ডিং করে তোমার এটাকে লাগানো হতো আর কি এক একটা মেটাল পিসকে। তার মানে কি তখন ওটার যখন তুমি ওয়েল্ড করছো তখন তোমার কিন্তু রিজিডিটি বেড়ে যায় আর কি তোমার স্ট্রাকচারাল এলিমেন্টের। সো তখনকার সময় এটাকে তখন ঠিক ওয়েল্ডিং প্রসেসে না যে এটাকে রিভেট করে তখন এটাকে কনস্ট্রাকশন করা হয়। ফার্স্ট দ্য পিসেস ওয়ার assembled in the factory using bolt, later to be replaced one by one with thermally assembled rivet, which contracted during cooling, thus ensuring a very tight fit. সো তোমার আগে ওকে অ্যাসেম্বল করতো, ফ্যাক্টরিতে দেখতো হচ্ছে কিনা বোল্টিং করে, তারপর আবার সাইটে এনে তোমার রিভেটটাকে তোমার থার্মালি অ্যাসেম্বল করা হতো আর কি, যাতে তোমার তোমার ওখানে
টাইট, মানে খুব টাইট হয় আর কি। মানে তুমি রিবেট যখন করছো তখন কোনো একটা বোল্ট যদি তোমার একটু লুজ থাকে তাহলেই তো তোমার বিশাল একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আর কি। হ্যাঁ, সো টিম অফ 4 men was needed for each rivet assemble, one to heat it up, another to hold it in a place, a third to shape the head, and fourth to beat it with a sledgehammer. তুমি দেখো যে 4 জন লাগতো একটা রিবেটকে অ্যাসেম্বল করতে, একজন এটাকে গরম করতো, একজন ধরে রাখতো, একজন এটাকে শেপ করতো, আর ফোর্থ হচ্ছে এটাকে হ্যামারিং করে তাকে ফিক্স করতো আর কি। অনলি আ থার্ড অফ দ্য 258,000 রিবেট used in the 250 or 25,000 2,500,000 রিবেট used in the construction of the tower were inserted directly on the site. The upright rest on concrete foundation installed a few meters below ground level on top layer of compacted gravel. এবং নিচের লেভেলটাকে একমাত্র একটা কংক্রিট ফাউন্ডেশন ছিল, তার উপর থেকে আসলে টোটাল তোমার স্ট্রাকচারটা চলে আসে। এটা সে রিবেট করার যে 4 জনের যে গ্রুপ, যে একজন হিট করছে, একজন এটাকে ধরে রেখেছে, একজন শেপ করছে এবং একজন হ্যামার করছে। হ্যাঁ, এই 4 জনের গ্রুপ লাগছে তোমার একটা রিবেট করতে আর কি, যাতে তোমার কোনোভাবেই ও যে রিকোয়ার্ড থার্মাল ইয়াটা চাচ্ছে, ওর ফিচারটা চাচ্ছে, ওটা যেন কোনোভাবেই ও যদি একা বা 2 জন মিলে কাজটা করতে যায় তাহলে কাজটার মধ্যে কি হবে যে মানে সে রিকোয়ার্ড ইয়াটা পাবে না আর কি, তার থার্মাল যে তার নিড ছিল। সেজন্য একজন হিট করছে, একজন এটাকে হোল্ড করেছে, একজন শেপ করেছে এবং আরেকজন হ্যামার করেছে। এই প্রসেসে টোটাল এই এত বড় একটা কনস্ট্রাকশনের তোমার ইয়া হয়েছে, কনস্ট্রাকশন প্রসেসটা রান করেছে। On the same side of the construction, the buildings used watertight metal caissons and injected compressed air so that they were able to work below the level of the water. হ্যাঁ, এটা যেটা বললাম যে এটা তোমাকে তো আসলে এটা পুরো কনস্ট্রাকশন করার জন্য তো তোমাকে আসলে আস্তে আস্তে ধাপে ধাপে সেই 1,000 ফিট উঠতেও তো হবে। হ্যাঁ, তখনকার সময় তো আর এত ক্রেন ছিল না বা নিউ টেকনোলজি ছিল না যে টেকনোলজিটা তোমাকে হেল্প করবে যে তোমার স্ক্যাফোল্ডিং এর জন্য। সো দ্য টাওয়ার ওয়াজ অ্যাসেম্বলড ইউজিং উডেন স্ক্যাফোল্ডিং এন্ড স্মল স্টিম ক্রেনস মাউন্টেড অনটু দ্য টাওয়ার ইটসেলফ। তখনকার সময়ের ক্রেন গুলো ছিল স্টিম ক্রেন, যেখানে তোমাকে স্টিম দিয়ে এটাকে আপলিফট করা হতো এবং তোমাকে উপরের দিকে নিয়ে যাওয়া হতো। The assembly of the first level was achieved by the use of 12 temporary wooden scaffold 30 meter high and 4 larger scaffold of 40 meter each. তার মানে দেখো 30 মিটার মানে কিন্তু অনেক, 30 মিটার মানে হচ্ছে প্রায় 90 ফিটের মতো উঁচু উডেন স্ক্যাফোল্ডিং ওরা ব্যবহার করেছিল। হ্যাঁ, sand boxes and hydraulic jacks replaced after use by permanent wedges allowed the metal grinders to be positioned to an accuracy of 1 millimeter. তার মানে দেখো যে ওখানকার একটা তো আছে যে তোমার পুরো ক্যালকুলেশন করে এইটার একটা কনসেপ্টটাকে বিল্ড করা, কিন্তু একটা জিনিস যখন তুমি কনসেপচুয়ালি তৈরি ডিজাইন করছো, তুমি জানো ম্যাথমেটিক্যালি যে পসিবল, তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাকে টেকনোলজি বা মেথোডোলজি থাকা, যে মেথডে তুমি জিনিসটা আসলে অ্যাকচুয়ালি বানাবা। হ্যাঁ, কারণ একটা জিনিস আমি ড্রয়িং করে আমি ক্যালকুলেশন করে বলতে পারছি যে না এটা এখানে হবে, বাট অ্যাকচুয়াল যখন অন ফিল্ডে তুমি যখন যাচ্ছ ওখানে তখন যে কিভাবে কাজটা করবে, ওখানে তোমার মানে একটা একটা প্রিসিশন, যে প্রিসিশনের একটু এদিক সেদিক হলেই কিন্তু আসলে একটা বিশাল একটা ফেলিয়ার হওয়ার চান্স আছে। শুধু সেটাও না, তার চেয়ে বড় কথা যে এই যে লেভেলে লেভেলে এই টোটাল কনস্ট্রাকশন প্রসিডিওরটা করে যাওয়া, যে তোমার স্ক্যাফোল্ডিং করে করে উপরে উঠা, তারপর আবার এটা শেষ করা, ইটস হিউজ একটা জব আর। On December 7, 1887, the joining of the major grinder up to the first level was completed. The pieces were hauled up the steam cranes, which themselves climbed up the tower as they went along with the runner of the used for the tower slips. তার মানে কি এটা যখন এই ওই যে ওই আস্তে আস্তে যখন স্ক্যাফোল্ডিংটা উঠছে তখন ক্রেনটাও স্টিম ক্রেনটা ওটার সাথে সাথে উপরে উঠছে, যাতে তোমার মানে ওই স্টিম ক্রেনটাকে তো উপরে উঠাতে হলে আবার ঝামেলা আছে। স্ক্যাফোল্ডিং এর সাথে সাথে ওই এক একটা প্ল্যাটফর্মে ওই স্টিম ক্রেনটাকেও আস্তে আস্তে উঠানো হয়েছে, যাতে তোমার উপরের লেভেল গুলোতেও আবার এটা হেল্প করে তোমার কনস্ট্রাকশন করার জন্য। তো এটা হচ্ছে কি তোমার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার এই পুরা এই আইফেল টাওয়ারটা দেখার জন্য তোমাকে তো বিশাল একটা এরিয়াও ওদেরকে অ্যাকোয়ার করতে হয়েছিল, আদারওয়াইজ তো তুমি আসলে এই পুরা এই হিউজ স্ট্রাকচারটাকে তুমি তো মানে দেখতেও পাবে না। সেজন্য কিন্তু তার আশেপাশে বিশাল একটা এরিয়া অ্যাকোয়ার করে ওখানে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ, তারপর ব্রিজেস, কারণ মেজর রাস্তাও চলে গেছে, আবার ওয়াটার বডিও ছিল দুই পাশে। সো এদের পাশ থেকে ব্রিজেস, তার সামনে বুলেভার্ড, পার্ক, এই ধরনের স্ট্রাকচার গুলাও বা ল্যান্ডস্কেপ গুলাও তখন তার সাথে সাথে প্যারালি
করা হয়ে থাকে। এই দেখো তোমার এই যে এখানকার ডিটেল গুলো, এখানেও দেখো কিভাবে আসলে যে কতগুলো রিবেট করা হয়েছে। দেখো কিছু কিছু রিবেট আছে ফ্যাক্টরিতে করা হয়েছে যেগুলো অ্যাসেম্বল, আবার কিছু কিছু আছে যে তোমার এখানে এসে অন সাইটে এটাকে স্ট্রাকচার কানেকশনটা দেওয়া হয়েছে। ভেরি কমপ্লেক্স একটা ডিজাইন। আমি এখন একটা ছোট একটা ভিডিও এটাই তো দেখাচ্ছি, তোমার আইফেল টাওয়ার। Most visited monuments in the world, with over 7 million visitors a year, the Eiffel Tower doesn't really need an introduction. It is no doubt one of the most significant landmarks mankind has ever built, located directly in the heart of Paris. But something that almost nobody knows is that the Eiffel Tower was actually supposed to be demolished after only 20 years. Luckily, this didn't happen, and in this video, we'll tell you why the demolition was cancelled and many other unknown secrets about Europe's most famous structure. In 1889, the city of Paris hosted the Exposition Universelle, a World's Fair that was held to celebrate the 100th year since the beginning of the French Revolution. The exposition served as an avenue for countries all over the world to showcase their respective cultures, achievements, and technological capabilities. With the significance of this World's Fair and the event that it is commemorating, the French saw fit to create a landmark that would demonstrate their nation's technological prowess and serve as a centerpiece for the international event. So, 5 years before the event, one of the most influential and notable French engineers at the time took on the task of drafting up plans for the iconic tower that we know of today. Gustave Eiffel, the man behind the structure's name, is well known for his metalwork and creating many famous designs, not just in France, but also in other countries across the globe. Gustave and his Compagnie des Établissements Eiffel are credited for constructing many of France's infrastructures, such as the Gare Viaduct in southern France and the dome of the Nice Observatory. He is also known for working on the metal framework of the Statue of Liberty, which has earned him the nickname the Magician of Iron. The Eiffel Tower's main design is usually attributed to French engineers Maurice Copeland and Émile Loutier, who both worked for Gustave's construction company. According to Eiffel himself, the tower's design was inspired by a wooden structure called the Latte Observatory, which was built for a World's Fair held in New York in 1853. Similar to the iconic Parisian Tower, the Latte Observatory also had a square base, 3 levels, and consisted of iconic trusses that supported the overall structure. Before the Eiffel Tower's construction, the Washington Monument in the United States held the record for the tallest man-made structure to have ever been built, with a height of 169 meters. At the time, many architects and structural engineers believed that constructing anything that would surpass a height of 200 meters would be a monumental task and would require decades of planning and preparation. Despite this enormous challenge and the limited construction capabilities of the time, Gustave and his team submitted their plans for a 300-meter wrought iron lattice tower, the likes of which the world has never seen before. A contract was signed in January 1887, granting Gustave Eiffel all commercial income from the tower for the next 20 years. Shortly after, construction of the landmark finally began at a location just over 100 meters southeast of the River Seine. The construction began with 4 concrete legs facing each of the cardinal directions that will serve as the foundations for the entire structure. Because of its proximity to the Seine, the north and west legs required a deeper foundation that reached a depth of 100 meters. 5 months into the construction, the foundations were completed, and work on the main iron structure began. Every single metal component that went into the tower's design had to be transported by horse-drawn carts from a factory almost
side of the Seine, and because of its precise and intricate design, much of the labor that went into the construction was actually perfecting the curves and complex angles of the structure. Every single bolt and piece of metal had to be accounted for, and if even a single piece were to not fit, it had to be sent back to the factory for adjustment. In total, more than 18,000 individual pieces of wrought iron and 2.5 million rivets were used to construct the base structure. Just a year after construction started on the monument, the most crucial part of the project, the first level, was completed. 5 months after that, the second level was completed. Finally, by March 1889, the tower was just about completely built. The base structure's construction was finished at a record speed of just over 2 years, thanks in part to 300 on-site workers and the use of wooden scaffolds and steam cranes. Since the tower was going to be the centerpiece of the upcoming exposition, one major consideration for its design was the creation of lifts that would carry visitors between different levels of the structure. The creation of these lifts were a completely different challenge of their own, given the curve of the structure, making it impossible to run straight tracks inside the legs of the tower. Additionally, because of the technological limitations at the time, the lift going towards the uppermost floor had to be divided into two. Passengers would switch elevators midway between the second and third levels in order to reach the top. Construction finished on the 15th of March 1889, 2 months before the start of the exposition. When it was completed, the Eiffel Tower became the tallest man-made structure in the entire world, surpassing the previous record holder, the Washington Monument, by a remarkable 130 meters. It would continue to be the tallest building in the world for the next 40 years, until the completion of the Chrysler Building in New York City, with a height of 320 meters. In total, the entire project cost 7.8 million francs, or more than 80 million US dollars in today's figures, to construct. Despite the Eiffel Tower's initial success at the Exposition Universelle, with almost 2 million people coming to see the landmark in person over the course of the entire event, it was actually only planned to stand for 20 years. By the year 1909, the city of Paris would regain rights to the structure itself, along with the surrounding land. The tower was then to be torn down, as stated in the original agreement for the exposition. However, the 300-meter monument soon proved to be quite useful for a whole lot more than what it was initially created for. By the time the 20-year deadline for the project's existence was nearing, it had become clear that the tower had become a valuable asset for radio telegraphy, communications, meteorology, astronomy, and so much more. Because of its status as the tallest man-made structure in the entire world, it became an excellent site for conducting meteorological and astronomical research. By the turn of the late 1900s, the tower was regularly used as a radio transmitter, with even a permanent underground radio center built near the South Pillar. Because of this, it was allowed by the French government to remain standing even after the 1909 deadline. The 1909 deadline wasn't the only thing that threatened the Eiffel Tower's existence. In fact, even before it was completed, many artists and architects were strongly against its construction. For one, they argued that no structure had ever been built that surpassed 200 meters in height, let alone 300. Many thought that Gustave's plan was too ambitious and impossible. Another criticism that some Parisians had for the project was that it would go against and threaten the aesthetic of the city. They believed that a giant iron tower in the middle of Paris would become an eyesore. Some prominent artists even called it things such as a truly tragic street lamp and belfry skeleton, among other things. Though the Eiffel Tower remains today as one of the most prominent and well-known structures in the entire world, there are still a couple of lesser-known secrets about it that not many people have heard of before. One such lesser-known fact about it is the 100-square-meter secret apartment that is situated at the very top. Gustave Eiffel designed this apartment to be his own personal space, planning to entertain notable guests and conduct scientific experiments. The apartment was accessible only through a small spiral staircase, and at the time, only some of the world's most notable scientists, personally invited by Gustave himself, had ever set foot inside. Because of its prime location, many people offered large
sums of money for him to rent the space out, but he never accepted. Today, his apartment is now open to the public, complete with a recreation of how it would have looked back in the late 1800s. The Eiffel Tower continued to become a public communications tower over the course of the early 1900s until the First and Second World Wars, where it had to be closed down. During the First World War, it was used as a signal jammer against German radio communications, severely hindering their long-range broadcast capabilities. By 1944, near the end of the German occupation of Paris during the Second World War, Hitler ordered one of his generals, Dietrich von Chortitz, to raise the tower along with the rest of the city to the ground. Disobeying direct orders from Hitler, he chose to surrender the city to the Allied forces. Because of his actions, Chortitz is often regarded as the savior of Paris. After the Second World War, the Eiffel Tower continued to serve as a radio and television station while being a popular tourist destination for millions of people. ওকে, এখানে বাকি পোর্শন গুলোও তোমরা আবার ভিডিওটা দেখে নিও। আমি এটা শেয়ার করে দিব। ম্যাম, আমাদের কয়েকজন হচ্ছে ওয়েটিং রুমে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এরপর আর জয়েন করতে পারছি না। আমি তো জয়েন করালাম পার্টিসিপেন্টদের, সবাইকে অ্যাডমিট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই ভিডিও থেকে তোমরা দেখেছো যে ওনার কিছু মানে আরেকটা প্রজেক্ট যেটা আমরা সবাই চিনি, সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচু অফ লিবার্টিও কিন্তু অ্যাকচুয়ালি গাস্তাভ আইফেলের ডিজাইন করা, হ্যাঁ। এবং এটা ছিল হচ্ছে কি তোমার ফ্রেঞ্চ এবং আমেরিকার মধ্যে একটা কোলাবোরেটিভ একটা পারপাস। এটা কিন্তু ফ্রেঞ্চরা অ্যাকচুয়ালি তোমার আমেরিকানদেরকে এটা গিফট করেছিল আর কি, হ্যাঁ। তোমার এই স্ট্যাচু অফ লিবার্টি, এবং এটা এটা একটা রিজনও ছিল তোমার কেন, এটা আমরা পরে বলছি আর কি, হ্যাঁ। So, যাই হোক, এটা হচ্ছে New York Harbor stands another of 5 engineering projects, the internal skeleton for the 151-foot tall Statue of Liberty. Actually, যে তোমার ইন্টারনাল যে স্কেলিটনটা ছিল ভিতরের, এইটাই আসলে গাস্তাভ আইফেলের ডিজাইন করা, যে পুরো শেপটা, যে এই যে তোমার একটা একটা ফিমেল ফিগার, তার হাতে একটা তোমার একটা টর্চের মতো আছে এবং সে কিছু বুক হোল্ড করে আছে। সো এই যে প্রায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা হারবারের উপরে। হারবারের উপরে মানে হচ্ছে কি ডিফারেন্ট তোমার লেভেল থেকে উইন্ড ডিরেকশনস এখানে একটা ব্যাপার, যে তোমার বিভিন্ন সিজনে বলো বা ডে বিভিন্ন টাইমে দেখা যায় যে উইন্ডের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ভেরি কমপ্লেক্স একটা সিচুয়েশন আর কি, হ্যাঁ। তারপর আবার তার যেহেতু যে হাতে যে টর্চটা ছিল সেটা একটু মানে ক্যান্টিলিভার একটা ব্যাপার, হ্যাঁ। সো এই যে এই উইন্ডের ফোর্সটাকে উইথস্ট্যান্ড করে ওই ক্যান্টিলিভার, এই যে পুরো হাতটা যে উঁচু করে রাখা, এটা একটা সবচেয়ে মানে কমপ্লেক্স তোমার স্ট্রাকচারাল সিস্টেম ছিল তখনকার সময়ের জন্য আর কি। সো মিস লিবার্টিস কপার স্কিন ইজ সাপোর্টেড বাই আয়রন স্ট্র্যাপ attached to a steel framework that Eiffel designed to withstand the considerable wind load of the harbor. At the time of its construction, the Statue of Liberty had the most advanced diagonally braced frame to be found in any structure in the US. যেহেতু এখানে যেহেতু এটা খুব কমপ্লেক্স বললাম যে সিচুয়েশন ছিল, এবং ওইখানে যে তোমার স্ট্রাকচারাল সিস্টেম বা মেথডটা ব্যবহার করা হয়েছিল, ওইটা এই ধরনের ইঞ্জিনিয়ারিং তখনকার সময়ে ইউএসএ আর কোনো প্রজেক্টের মধ্যেই ছিল না। So its incorporation of steel members for the major load bearing post marked only the second time steel had been used for non-beach construction there. So this is the diagonal structure. এটা হচ্ছে নিচে একটা বেজ, এই বেজের অংশটুকু হচ্ছে কি তোমার আমেরিকান আর্কিটেক্টদেরই করা, এটার সাথে গাস্তাভ আইফেলের কোনো সম্পর্ক নেই। সো এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা এই স্ট্যাচু অফ লিবার্টিতে করার পিছনে রিজন হচ্ছিল তোমার তখনকার সময় বিভিন্ন জায়গা থেকে আমেরিকাতে সবাই মানে মাইগ্রেট করে আসতো আর কি, এখনো যাচ্ছে মাইগ্রেট করে। তখনকার সময় দেখা যায় এই হারবার দিয়েই তোমার সবাই আমেরিকাতে আসতো যে কাজের জন্য, যেহেতু ট্রেড এন্ড কমার্সের জন্য ইউএসএ সবসময় একটা লুক্রেটিভ একটা স্পেস এবং সব মানুষকে অ্যাট্রাক্ট করতো আর কি। সো দেখা যেত হারবার দিয়ে প্রচুর মানুষ আসলে আমেরিকাতে এই এন্টার করতো এই 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 জায়গাটা থেকে আর কি, হ্যাঁ। এবং প্রচুর দেখা যেত যে তোমার মানে ওই মানে ছোট ছোট বিভিন্ন ধরনের বোট করে আসতো, যে রিফিউজিস টাইপের আর কি। তো ওখানে এসে তোমার মনে করো যে ডিরেকশনের অনেক সময় ভুল হতো আর কি, হ্যাঁ। তো এখন তো সিটি অনেক অনেক মানে
ভিজিবল। সো তখনকার সময় দেখা গেছে যে তখন আমেরিকান গভর্নমেন্ট একটা প্ল্যান করে যে এই যে যারা নতুন ফিচার নিউ ফিচারের জন্য আসলে আমেরিকাতে এন্টার করছে তাদের তাদের ডিরেকশনাল একটা কিছুর জন্য আমাদের কিছু একটা করা দরকার আর কি। হ্যাঁ, সেই হিসেবে আসলে এটা তোমার স্ট্যাচু অফ লিবার্টি করার প্ল্যান করা হয়ে থাকে। কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টি বানানোর জন্য যেই ফাইন্যান্সিয়াল ইয়াটা দরকার, মানে স্ট্রেংথটা দরকার, সেটা তখন ছিল না আর কি। সো এটার জন্য আবার একটা তোমার চ্যারিটি ফর্ম করা হয়, যে চ্যারিটির মাধ্যমে এটা ফান্ড রেজ করা হয়। কারণ প্রথমে যে ইনিশিয়াল যে বাজেট নিয়ে মানে শুরু করা হয়েছিল, সেই ইনিশিয়াল বাজেটে এটা আসলে কোনোভাবে কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। কারণ চ্যারিটি ওয়ার্ক করে তখন এটা তোমার একটা মানে এটার ফান্ড রেজ করা হয়ে থাকে আর কি। হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে এটার যে এই যে স্টিলের বা স্টিলের যে অংশটা যেটা তোমার পুরো বডিটাকে হোল্ড করে আছে, এই কমপ্লেক্স স্ট্রাকচারটাই গাস্তো ব্যাভেল ডিজাইন করা। আর নিচের যে বেস, যেখানে তোমার বেসমেন্ট আছে, ওয়ার্কশপ আছে, লাইব্রেরি আছে, সো এই পোর্শনটুকু হচ্ছে তোমার মানে ওই লোকাল আমেরিকান আর্কিটেক্টদেরই করা আর কি। হ্যাঁ, এবং এটার একটা ব্যাপারও ছিল যে ডিউ টু দ্য নিড টু রেজ ফান্ড ফর দ্য স্ট্যাচু, ওয়ার্ক অন দ্য স্কাল্পচার ডিড নট বিগিন আনটিল 1875, while work went on France on the actual statue. Fundraising effort continued in the United States for the pedestal, including contest, benefit, and exhibition. Near the end, the leading New York news superman Joseph Pulitzer used his paper, The World, to raise the last necessary fund. এটার জন্য designed by the American architect Richard Morris Hunt, the statue's pedestal was constructed inside the courtyard of Fort Wood, a fortress built for the War of 1812 and located on Bedloes Island of the southern tip of the Manhattan in Upper New York Bay. সো এটা আগে একটা তোমার ছিল, ফর্ট্রেস ছিল, বলতে পারো যে এটা একটা প্রিজনারদের একটা জায়গা ছিল ওই আইল্যান্ডে, যেখানে তোমার এই স্ট্যাচু অফ লিবার্টিটা করা হয়েছে। সেটা ওয়ারের সময় এখানে একটা তোমার একটা প্রিজনের মতো ছিল, ওখানে আসলে প্রিজনারদেরকে রাখা হতো। পরে ওইটাকেই তোমার হিস্ট্রিক্যাল প্রিজার্ভ করার জন্য নিচে একটা বেস করা হয়, তার উপরে তোমার স্ট্যাচু অফ লিবার্টি ডিজাইন করা হয়। In 1885, Bartholdi completed the statue, which was disassembled, packed in abroad the French frigate Isère. Over the next 4 months, worker reassembled the statue and mounted it on the pedestal. So এটাকে ফ্রেঞ্চে তো এটাকে ফ্রান্সে তো এটা পুরোটাকে আগে অ্যাসেম্বল করা হয়, তারপর আবার এটাকে ডিসঅ্যাসেম্বল করা হয়, করে তারপর যে 200টা ক্রেটে করে এটাকে নিউ ইয়র্কে শিপমেন্ট করে পাঠানো হয়, এবং আবার এটা রিঅ্যাসেম্বল করা হয় তোমার ওই পেডেস্টাল বেজের উপরে, এবং ইটস হাইট রিচ 300 feet and 93 meter, including the pedestal. On October 28, 1886, President Grover Cleveland officially dedicated the Statue of Liberty in front of thousands of spectators. এটা হচ্ছে সেই স্ট্যাচু অফ লিবার্টি তোমার অ্যাসেম্বলি করা হচ্ছে। দেখো যে ওর হ্যান্ড পার্ট, এইটাই হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স পার্ট ছিল, যে পার্টটা তোমার যে পুরো উইন্ডের সাথে যে ক্যান্টিলিভার পোর্শনটা, এটা কিভাবে রাখবে, এটা বিভিন্ন পার্ট পার্ট করে এটা নিয়ে আসা হয়। ইন্টারেস্টিংলি এই যে তোমার ওর যেটা একটা কেমন একটা ব্লুইশ গ্রিন টাইপের কালার দেখছো, অরিজিনালি ওর কালার এটা ছিল না আর কি। হ্যাঁ, এটা আসলে স্যালাইনেশনের কারণে তোমার যে অরিজিনাল যে কপার কালার ছিল সেটা আসলে এরকম একটা গ্রিনিশ বা ব্লুইশ টোনে চলে আসা হয়। পরবর্তী যখন এটাকে সো মেনি টাইম এটাকে রিস্টোরেশনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই রিস্টোরেশনের সময় তখন ওর এই কালারটাকে পরবর্তীতে এটাকে সেটেল করে দেওয়া হয়, যেটা ওর স্কিন কালার। So the early 20th century, the oxidization of the Statue of Liberty's copper skin through exposure to rain, wind, and sun had given the statue a distinctive green color known as verdigris. In 1984, the statue was closed to the public and underwent a massive restoration in time for its centennial celebration. Even as the restoration began, the United Nations designated the Statue of Liberty as a World Heritage Site. On July 5, 1986, the Statue of Liberty reopened to the public in a centennial celebration after the tourist attack of September 11, 2001. The Statue of Liberty Island closed for 100 days. The Statue of Liberty itself was not reopened to visitor access until August 2004. In July 2009, the statue's crown was again reopened to the public. True visitors must make a reservation to climb on the top of the pedestal or to the crown.
সো ভিজিটরদেরকে এখানে অ্যালাউ করা হয়, বাট এটা সো মেনি টাইমস এটা রেজিস্ট্রেশনের মাধ্যমে গিয়েছে, এবং এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এগেনস্টে। স্ট্যাচু অফ লিবার্টির আমরা ছোট একটা ভিডিও দেবো, তার আগে তার এই ছোট একটা প্রজেক্ট আছে সেটা আমরা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে এটাও একজন ফ্রেঞ্চ আর্কিটেক্টের করা। এটা হচ্ছে জুলিয়াস লনিয়ার। হি ইজ বেস্ট remembered for his work on the Mainier chocolate co-found buildings in France. Many historians city has cite his 1872 building as the first true skeleton structure, having its exterior wall requiring only simple infill. So এইটাকে বলা হয়ে থাকে প্রথম তোমার মানে বলতে পারো যে আয়রন স্কেলেটন স্ট্রাকচার আর কি। হ্যাঁ, ইট ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য আইকনিক বিল্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশন। এটার যে বিল্ডিং এর চার দেখতে পাচ্ছ যে আয়রনের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এবং তার সাথে যে ব্রেসিংস, হ্যাঁ, তো এটাই হচ্ছে ওর স্কেলেটন। এবং তার ভিতরেও যে তোমার ইন্টারনাল যে কলাম গুলো ছিল, স্ট্রাকচার গুলো ছিল, সেখানেও তোমার আসলে আয়রন স্ট্রাকচার এবং রট আয়রনের বিম ব্যবহার করা হয়েছিল, এবং এইখানে বাহিরে এটা আসলে এক্সপোজ করা হয়েছিল তোমার রটারন। এটা একটা ফ্যাক্টরি বিল্ডিং, এবং এখানে যে ম্যাসনরি স্ট্রাকচারটা দেখছো, যেটা বলা হচ্ছে যে স্কেলেটন, যে আয়রন যে স্কেলেটন, এটাই হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার, এবং ম্যাসনরিটা হচ্ছে যে ইনফিল ম্যাটেরিয়াল। তো এটাকে বলা হয়ে থাকে ফার্স্ট ট্রু স্কেলেটন স্ট্রাকচার। এবং এই যে জুলিয়াস স্লানিয়ার, এটা হচ্ছে ওনার যে স্ট্রাকচারাল যে গ্রিডটা ছিল সেটার সাথে মিল রেখে উনি এখানে একটা মেসেনারিতে উনি এই ডিটেল গুলা করেছিলেন, যাতে তোমার এই যে স্ট্রাকচারাল এলিমেন্টের সাথে এটাকে মার্চ করা হয় আর কি। সো এই ডিটেল গুলা উনার এই স্ট্রাকচারাল এলিমেন্ট থেকেই চলে আসে আর কি। ইটস নট দ্যাট যে এটা এলিমেন্ট করেছেন সে অনুযায়ী স্ট্রাকচার করেছেন, স্ট্রাকচারাল এলিমেন্টটাকে আগে করেছেন ডিজাইন, তারপর তুমি মেসেনারিতে এই ডিটেলস গুলো ব্রিক এন্ড ডিটেলস গুলো করেছিলেন। The first all-iron frame French building, the Menier Chocolate Factory at Nancy-sur-Marne by Julius Lanier, artistic expression to diagonal of the bracing. The iron used efficiently made the building exterior skin into a lattice truss. The architect embellished the diamond shape on the facade with diagonal brickwork and decorative crosses at the intersections. So এটাই হচ্ছে তোমার সেই মেনিয়ার চকলেট ফ্যাক্টরি বিল্ডিং এর। স্টিল এই বিল্ডিংটা এখনো তোমরা যদি ভিজিট করো দেখতে পাবা কি আছে। সো আজকে এই টপিকটা যেহেতু লাস্টের দিনে শেষ করা দরকার ছিল, সেটা এই পর্যন্ত। আমরা নতুন একটা লেকচার শুরু করবো, তার আগে আমি তোমাদের স্ট্যাচু অফ লিবার্টির একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। They're the world's most recognizable landmark and a symbol of hope and resilience. If you truly appreciate this iconic structure, you need to understand the financial and technical challenges we face to become reality. This is the construction story behind one of the greatest engineering achievements of the 19th century. Still the tallest statue in the United States, with 130 years after its completion, the Statue of Liberty was a record-breaking construction project. At the time, the giant undertaking held title such as the tallest iron structure ever erected, the largest bore ever undertaken, and the largest piece of copper in a single structure. The Statue of Liberty was conceived to celebrate the centenary of American independence by a French intellectual and anti-slavery activist named Edward de Leroy. When you're launching a new product with a tight deadline, 2 weeks? Grandmother's tone suggestions can help. He proposed this statue in 1865 to honour both the centenary and the United States friendship with France. 5 years later, in 1870, French sculptor Frederic Auguste Bartoli began designing the statue, a robed female figure representing the Roman goddess Libertas. Following a visit to the US, where Bartelli met many prominent Americans, including President Ulysses S. Grant, the project was announced in 1875. The statue was given the name Liberty Enlightening the World, a title she would keep right up until 1924, when she became a national monument and officially renamed the Statue of Liberty. While France was financing the statue, the Americans were responsible for finding a site and constructing a huge pedestal upon which the statue would stand. The finance was relevant, and just as fundraising campaigns began on both sides
50 cents, visitors climb a ladder to the balcony, and the money raised goes directly towards funding the project. When the exhibition closed, the arm was transported to New York, where it remained on display in Madison Square Park for 6 years before being reunited with the rest of the statue in France. In a similar vein, the Head and Shoulders were also constructed and became one of the main attractions at the 1878 Paris Field Birthday Day. During construction, medals of the statue were put on sale, tickets to view the construction workshop were offered, and the French government authorised the lottery. By the end of 1879, some 250,000 francs had been raised. To make this colossal statue a reality, Bartoli sought out the expertise of France's top professionals. First, he hired his mentor, Eugene Villers-Leduc, the architect responsible for the restoration of Notre Dame in Paris. Acting as chief engineer, Villers-Leduc designed a brick pier within the statue for which the skin would be anchored. The sheet was shaped using a method called repoussé, in which the copper was heated and then struck with wooden hammers. The copper was hammered to less than a tenth of an inch, or 2.4 millimeters thick, creating a statue that's considerably light given its volume. When Villers-Leduc died unexpectedly in 1879, innovative Gustave Eiffel was hired to replace it. While Eiffel replaced Villers-Leduc's copper cladding, he abandoned the brick internal pier, instead opting to take a more modern approach. He designed a central iron pylon spanning 92 feet or 28 meters tall that acts as the primary support for the structure, a forerunner to his famous tower in Paris. Originally assembled in France, the pylon serves as the spine of the statue, supporting the skeleton or armature that completely out of control. This armature alone contains over a mile of iron bars, each 2 inches wide. 300 sections of copper, weighing a total of 80 tons, were attached to the armature, 1,500 U-shaped copper saddles, and some 300,000 copper ribbons. Eiffel's then innovative design makes the statue one of the earliest examples of Persian construction. The structure's exterior is not laid bare, and is instead supported by an interior framework. With his experience of bridge building and engineering curriculum in windows, Eiffel offered not to create the rigid structure. The flexibility of his design allowed the statue to withstand the winds across the harbour and temperature changes, which would force stresses to accumulate in the skin, leading to cracking. In a strong wind, the statue can move by as much as 3 inches, while the arm can deviate up to 5 inches. Combining Eiffel and Villers-Leduc's designs, the entire statue was manufactured and then assembled in Paris between 1881 and 1884. It was then disassembled, packed into 214 crates, and shipped to the United States aboard the French Navy ship Zéro. The prefabricated statue was met with great fanfare in New York Harbor on June 17, 1885, before the medal's distribution. On Bartoli's trip to New York in 1871, he marked a small island in the harbor as an ideal location for his statue. Fortuitously, the island, home to a disused military base, was already owned by the US federal government. With the signed resolution, President Grant, the island was selected as the site for the statue. Its 11-point star-shaped board of wood was to become the pedestal base. While it may seem hard to believe today, securing funding for the project was actually extremely difficult. With just $150,000 raised, the project stalled. Prompting Joseph Pulitzer, publisher of the New York newspaper The World, to launch a campaign to raise the remaining $100,000. To achieve this target, there were a staggering 80% of the funds and received in sums of less than $1. The neoclassical pedestal, standing some 89 feet or 27 meters tall, was an impressive construction undertaking in itself. Richard Morris Hunt, a founder of the American Institute of Architects, was chosen to design the structure, while General Pete Stone was appointed engineer-in-chief. Hunt's original concept was to see the pedestal constructed from solid granite.
but financial concerns forced him to revise his plans and instead embarked on the largest mass concrete pour undertaken to date. The final design calls for poured concrete walls up to 20 feet or 6 meters thick, based on granite blocks. To accommodate the anticipated windows, 4 cubic reinforcing girders formed into a square or set of concrete 29 feet or 9 meters up pedestal. A second square of girders was placed 55 feet or 17 meters higher, a few feet from the top of the pedestal, with the two sets connected by iron tie tubes. The statue itself is then anchored to these beams, making Liberty and a concrete base one entity. When the pedestal was completed in 1886, the statue was rapidly assembled on top of it. More than 20 years after it was first imagined, October 28, 1886, the Comic-Con statue was finally unveiled. It will take a further 30 years to fully oxidize and become the distinctive green colour we see today. Realising this icon was a significant undertaking that engaged leading professionals of the time on both sides of the Atlantic. Today, the Statue of Liberty stands proud at the gateway to America, an enduring symbol of freedom and democracy, and of what human engineers are truly capable of. If you enjoyed this video and would like to get more on the Definitive Video channel for construction, তোমাদের কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? অ্যাকচুয়ালি নাইনটিন সেঞ্চুরির যে তোমার ডেভেলপমেন্ট গুলো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আর্কিটেক্টরা আসলে খুব বেশি ইনভলভ হয়নি, রাদার ইঞ্জিনিয়ারদের যে ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে নাইনটিন সেঞ্চুরি, যেটা 18th সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে অনেক বেশি এটা সিগনিফাই করে আর কি। হ্যাঁ, তো যে স্ট্রাকচার গুলো আমরা এখন দেখলাম আজকে, যে গাস্তাভ আইফেলের যে গার্ডিড প্যাডেক, তারপর হচ্ছে আইফেল টাওয়ার বা স্ট্যাচু অফ লিবার্টি, বোথ হচ্ছে কি তোমার এখানে অ্যাকচুয়ালি এখানে সিগনিফাই করছে 19th সেঞ্চুরি ইঞ্জিনিয়ারিং যে মেথড বা টেকনোলজিক্যাল, যে তখনকার সময়ের যে টেকনোলজিক্যাল যে অবস্থা ছিল, যে খুব বেশি কিন্তু ওরা হাইলি ছিল না, সাউন্ড ছিল না, কিন্তু তারপরেও যে এই নিউ মেটেরিয়ালটাকে কিভাবে আসলে মানে এক্সপ্লোর করা যায়, সেটা কিন্তু অলমোস্ট নানান ভাবেই আমরা দেখতে পেয়েছি, ওনাদের কাজের মধ্যে আমরা পেয়েছি আর কি। যাই হোক, আমরা আজকে এখন শেয়ার স্টপ হয়ে গেছে, শেয়ার করি নেই। জি ম্যাম, হ্যাঁ এখন ভিডিও শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও শেয়ারটা অফ করে দিয়েছি। এসছে ম্যাম এখন। ওকে, হ্যাঁ, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যে লাইক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বা মনে করো যে আমরা নিউ ক্লাসিসিজম পড়ছিলাম, তখন একটা অবস্থা ছিল যে এই যে নিউ যে ফর্মেশন বা চেঞ্জেস, এগুলো কিন্তু সবাইকে প্লেস করতে পারে না, এবং এটা আমরা কিন্তু অলওয়েজ আমাদের যে এটা হিস্টোরিক্যাল এই জার্নির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন দেখা যাচ্ছে, অপোজিট রিয়াকশন, যে রিয়াকশনটাতে ওরা স্ট্রংলি অপোজ করছে এই যে মুভমেন্টটা হচ্ছে বা যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এই ট্রান্সফরমেশনটা আসলে রাইট ট্রান্সফরমেশন হচ্ছে না, বা এখানে অনেক বেশি তোমার মানে যে ইনভলভমেন্টটা দরকার, বা যে রাইট ওয়েতে এটা ট্রান্সফরমেশনটা হওয়া দরকার, সেই রাইট ওয়েতে ট্রান্সফরমেশনটা হচ্ছে না। সো তার কারণেই হচ্ছে আসলে আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের বলতে পারো যে ইনিশিয়েশনটা হয়েছিল। সো দ্য র্যাপিড পেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন 19th century England created a new social order based on investment in mechanized and trading enterprises. Factory-made goods from soap to steel are widely distributed and generally raise the material standard of living. But not always expected. Factory towns surrounded by the long rows of dull housing for workers grew up in the Midland, where water power and coal were readily available. Some were becoming concerned about the decline of artistic standard in manufactured goods because trained designers were not involved in creating such wares and industrial production. So আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই সময়টাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে স্পিড, সেটা একটা কিন্তু নিউ একটা সোসাইটির, নিউ একটা সোশ্যাল তোমার একটা
একটা সেক্টর ডেভেলপ করেছিল যেখানে ফ্যাক্টরি ওয়ার্কাররা তাদের গুড ব্যবহার করে, তাদের যে এমপ্লয়াররা, এটা একটা নতুন একটা সোশ্যাল স্ট্রাকচার। হ্যাঁ, এবং আসলে যে তোমার ফ্যাক্টরি যে সোপ থেকে শুরু করে যা যাবতীয় জিনিস ফ্যাক্টরিতে মেড করা হচ্ছে সেটা ওয়াইডলি তোমার কি হয়ে যাচ্ছে, স্প্রেড হচ্ছে। এবং এটা সত্যি যে তোমার ইন জেনারেল পিপলদের তোমার লিভিং স্ট্যান্ডার্ডটাকে হাই করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যে তোমার অ্যাকচুয়ালি ওইসব জায়গায় কিন্তু কোনো আর্টিস্টিক স্ট্যান্ডার্ড বা কোনো ডিজাইনার ছিল না যারা তোমার এই এই পুরো এই প্রোডাক্ট গুলাকে ডিজাইন করবে। যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইনার বলে কোনো সেক্টর ছিল না, যার কারণে ওটার যে অ্যাস্থেটিক্স, এটার যে কোয়ালিটি, এটার যে আর্টিস্টিক যে ক্যারেক্টার, সেগুলো টোটালি ডিক্লাইন হয়েছিল। এবং এটার জন্যই যে একটা গ্রুপ তোমার তৈরি হয়, সেটা তারাই হচ্ছে কি আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের তোমার ইনিশিয়েটর বলতে পারো। সো দিস ইজ দ্য লুক অফ দ্য হচ্ছে কি তোমার ইংল্যান্ডের তখন। যেহেতু তোমার এই টাউন ফ্যাক্টরি গুলো তাদের ইজিলি মুভমেন্টের জন্য ওরা ওয়াটারওয়ে ব্যবহার করতো, এবং ওয়াটারওয়ের কাছেই ওরা আসলে ফ্যাক্টরি গুলোকে বিল্ড করতো। তো এই যে ওয়াটারওয়ের পাশে যে তোমার এই যে শিপ, বোট, এই যে ফ্যাক্টরি, ধোয়া, so this is the real picture of England on that period. সো এই যে পিকচারটা, এটা এটা অ্যাকচুয়ালি ওটার মধ্যে কোনো আর্টিস্টিক কোনো কোয়ালিটি নাই। যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ বা এখানকার যে টাউন প্ল্যানিং বা টোটাল এনভায়রনমেন্ট, কিন্তু ল্যাক হচ্ছে গিয়ে ওই জায়গাটা, যেটা হচ্ছে তোমার একটা সিটিকে কিভাবে তুমি দেখতে চাচ্ছ, বা সিটির যে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, বা সিটির যে ওর যে যারা সিটিজেন, তাদের জন্য তুমি আদৌ কোয়ালিটি স্পেস প্রোভাইড করছো কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, কিন্তু এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাই করেছিলেন হচ্ছে কি আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের ইনিশিয়েটররা। বলা হয়ে থাকে যে Augustus Wilbur Northmore Pugin, whose idea may seem at first glance to be rooted in the Middle Ages, was actually a child of the Industrial Revolution, sharing his generation's enthusiasm for innovation and progress. By 1812, the year of his birth, every aspect of Britain's manufacturing industry was undergoing a rapid transformation through the introduction of steam and water power, the sophisticated use of the principles of division of labor, and the development of new materials and processes. The product of the factories and workshops were being transported throughout Britain over an extensive network of canals, and by the time Pugin was established as a designer, trains and steamships were taking British products all over the world. সো উনি কিন্তু একদম ঠিক ইন্ডাস্ট্রিয়াল এডাব্লিউ এন্ড পিউজিন, উনি একদম ঠিক ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশন বর্ণ করেন। এবং যখন উনি মোটামুটি একজন ডিজাইনার হিসেবে স্ট্যাবলিশ, তখন মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট অল ওভার দ্য ব্রিটেনে তোমার মানে ছেয়ে গেছে আর কি। This unrestrained capitalist system affected many individuals who appreciated art and craft. A.W.N. Pugin is one of them, who was dismayed by the decline of the moral and spiritual value that he associated with the Middle Age. He was an English architect, designer, artist, and critic who is principally remembered for his pioneering role in the Gothic revival style of architecture. সো উনি যেহেতু এই যে আগের যে মোরাল ভ্যালু এবং ওই স্পিরিচুয়াল ভ্যালুকে অনেক বেশি প্রাধান্য দিতেন, এবং উনি গথিক রিভাইভালিস্ট হিসেবে পরিচিত, তো তার কাছে মনে হয়েছে যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে আগলিনেস ইজ ডিক্লাইনিং দ্য ভ্যালু অফ দ্য সোসাইটি. Fusion's close observation of craftsmen at work and his constant examination of medieval architecture and the applied art gave him a clear idea of the standard that might be achieved. He collected medieval works of fine and applied art and built up a remarkable library of ancient books and manuscripts, giving him an greater depth of knowledge. It was his determined application of this expertise to the improvement of the architecture and design that makes him a pioneer of the design reformation movement. অ্যাকচুয়ালি উনি যে খুব আর্কিটেকচার করেছিলেন তা বলবো না, অ্যাজ এ ডিজাইনার হিসেবে যে কাজটাকে আমি তোমাদেরকে দেখাতে পারবো অ্যাজ এক্সাম্পল, বাট ওনার যে এই যে A.W.N. Pugin's মাস্টার কপি অফ গথিক রিভাইভাল, এই যে একটা ওনার সামারাইজেশন একটা বুক আছে, যেটা উনি বিভিন্ন জায়গার যে ক্রাফটম্যানশিপের যে ধরনের ডিটেইল এবং ওয়ার্ক গুলা ছিল, এবং সেগুলাকে উনি কি করেছেন, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে উনি একটা জায়গায় এনে কম্পাইল করেছিলেন। হ্যাঁ, উনার যারা ট্রু প্রিন্সিপলস অফ pointed or Christian architecture, one of the most influential traits in the English on architecture and design of the 19th century, along with John Ruskin Seven Lamps architecture. তার মানে উনার যে এই বইটা ছিল, এটা হচ্ছে ওয়ান অফ দ্য গাইডলাইন যে তুমি
অ্যাকচুয়ালি যে কাজটা করছো এটা তুমি সঠিক পথে করছো না, হ্যাঁ, এবং এই যে ক্রাফটম্যানশিপ বা মাস্টারি অফ আর্ট, এইটাকে উনি আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে উনি একটা একটা জায়গায় উনি কম্পাইল করেছিলেন আর কি, হ্যাঁ। So the Pigeon wrote, the two great rules for design are these. First, that there should be no features about a building which are not necessary for convenience, construction or priority. অর্থাৎ উনি দুইটা জিনিসকে আইডেন্টিফাই করছেন। একটা বলছে যে বিল্ডিংটাকে তুমি কখনোই এমন কোনো ফিচার থাকবে না যেটা তুমি তোমার বানানোর সুবিধার জন্য এভাবে বানিয়ে ফেলবা, যে এটা ঝামেলায় তুমি যেতে চাচ্ছ না, হ্যাঁ, সেই কনসেপ্টে তুমি কাজটা করে ফেলবা, হ্যাঁ। এটাকে উনি বলছে যে এটা কখনো একটা বিল্ডিং ডিজাইনের ফিচার হতে পারে না। আর সেকেন্ড, দ্যাট অল অর্নামেন্ট শুড বি কনসিস্ট অফ এনরিচমেন্ট অফ দ্য এসেনশিয়াল কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। উনি অর্নামেন্টেশনটাকে বিল্ডিং এর একটা পার্ট বলছেন, যেটা এসেনশিয়াল পার্ট, শুধু পার্ট বলছেন, একটা এসেনশিয়াল পার্ট যেটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং কে এনরিচ করে। The neglect of these two rules is the cause of all the bad architecture of the present time. যে ওনার সময়কার যে আর্কিটেকচার গুলো হচ্ছিল, যে আর্কিটেকচার বলবো না, যে বিল্ডিং গুলো ইরেক্ট হচ্ছিল, সেগুলোকে উনি পয়েন্টিং করছে যে এগুলা, যে ধরো তখনকার সময় যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে ফ্যাক্টরি বিল্ডিং বেশি হচ্ছে, এবং ধরো ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য কোনো রকম একটা থাকার জায়গা, যেগুলো আসলে ওনার যে ফার্স্ট রুলটাকে ও ডিসঅবে করছে, যে কোনো বিল্ডিং বানানো যাবে না যেটা শুধুমাত্র কনস্ট্রাকশন এবং কনভেনিয়েন্সের জন্য তুমি কোনো রকম ভাবে বানিয়ে ফেললা। আর যেহেতু ওইসব বিল্ডিং গুলো খুবই সাদামাটা টাইপের বিল্ডিং, যেখানে আসলে অর্নামেন্ট বা ইচ বিল্ডিং এর মধ্যে তুমি কোনো ক্রাফটম্যানশিপ অ্যাড করছো সেটা নাই, তার মানে এগুলো হচ্ছে গিয়ে আগলি বা ব্যাড আর্কিটেকচার হিসেবে পয়েন্ট করেছে। The smallest detail should have a meaning to serve a purpose, and even the construction itself should vary with the material employed, and the design should be adapted to the material in which they are executed. তো এখানে তুমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলে যে মেটেরিয়ালটা দিয়ে তুমি এটাকে বানাচ্ছো, এই মেটেরিয়ালটাকে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে ডিজাইনের সাথে, যে এটাকে তুমি আসলে ওটার ক্যারেক্টারটাকে তোমাকে বুঝতে হবে। উনি যে একদম তোমার আয়রন বা স্টিল মেটেরিয়ালকে ডিসঅবে করে বলছেন তা কিন্তু না, উনি বলছে ওই মেটেরিয়ালটার যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে তার মতো করে ব্যবহার করতে হবে আর কি। এটা এমন না যে আমি এটাকে জাস্ট একটা কোনো রকম একটা বানিয়ে ফেললাম আর কি। That these arguments are about the appropriate use of ornament and the truth of materials, and not about the hard craftsmanship versus the machine. এটা আসলে মেশিন ভার্সেস হ্যান্ড ক্রাফটম্যানশিপের কোনো ঝগড়া না আসলে আর কি, হ্যাঁ। মানে উনি অ্যাকচুয়ালি যে কোনো মেটেরিয়াল ব্যবহার করো না কেন, সেটার যে একটা ট্রু ক্রাফটম্যানশিপ আছে সেটাকে রিভিল করার জন্য উনি বলছেন। The principles enumerated were intended by the Pujan to apply the whole of architecture and the design. এই যে দুইটা ইস্যু, যেটা সোশ্যাল ভ্যালু এবং এটা আর্টিস্টিক কোয়ালিটি ডিক্লাইনেশন, এই দুইটাই কিন্তু রিজন এই তোমার এই দ্য ক্রাফট অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্টের জন্য আর কি, হ্যাঁ। সো এটা তোমাদেরকে প্রশ্ন দিলে তোমরা কোনোভাবেই এটা বের করে করতে পারো না, তোমরা অনেক কথা লেখো, কিন্তু এই দুইটা ইস্যু অ্যাকচুয়ালি সোশ্যাল ভ্যালু ডিক্লাইনেশন অ্যান্ড দ্য আর্টিস্টিক কোয়ালিটি অফ দ্য ম্যানুফ্যাকচার প্রোডাক্টস, এটা হচ্ছে হার্ট অফ দ্য আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট আর কি। Flourished from 1850 to 1900 in Britain and later in the United States, originating the Victorian England, its ideas spread to Europe and finally found a modern resolution in Germany. So এটা ইংল্যান্ডে ইনিশিয়েট হলেও এটা পরবর্তীতে পুরো ইউরোপে তোমার এটা ছড়িয়ে যায় এবং এটা একটা মডার্ন রেজলিউশন আসলে আমরা জার্মানিতে দেখতে পাই আর কি, হ্যাঁ। সো সমস্যা হয়েছে কি যে বহাজ হচ্ছে ওয়ান অফ দা, যেটা আরো অনেক পরে তোমার 20th সেঞ্চুরিতে বাহাজের এস্টাবলিশমেন্টকে বলা হয়ে থাকে আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের ফাইনাল মডার্নাইজেশন পার্ট। যত এডব্লিউএন পিউজিন যতই বলে থাকুক না কেন, কিন্তু আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের ফাদার বলা হয়ে থাকে জন রাস্কিনকে, হ্যাঁ। In all of his writing, he emphasizes the connections between nature, art, and society. He is a prolific architect বলতে পারো, যে আসলে খুবই অ্যাডমায়ার করতেন যে নেচার, ল্যান্ডস্কেপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে সোশ্যাল ভ্যালু, এগুলোকে উনি খুবই অ্যাডমায়ার করতেন আর কি, হ্যাঁ। উনি নিজে কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা ফ্যামিলি থেকে বিলং করেন এবং তার লাইফের ফার্স্ট পার্টটাকে উনি অ্যাকচুয়ালি উনি দেখা যাচ্ছে যে বিভিন্ন, যেহেতু খুব ওয়েলদি ফ্যামিলি থেকে ছিলেন, উনি অল অফ দ্য ইউরোপ উনি ট্রাভেল করেছেন এবং প্রায় উনি রোমে যেতেন এবং উনি হ্যান্ড স্কেচ করতেন রোমের, এবং রোমের বিভিন্ন কর্নারে বা ইটালির বিভিন্ন কর্নারে গিয়ে গিয়ে যে রোমান আর্কিটেকচারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে উনি স্কেচ করে 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 ওইটার একটা উনি ওনার পুরো একটা ডায়েরির মতো বানিয়েছিলেন আর কি, হ্যাঁ।
So after he was hugely influential in the later half of 19th century and up to the First World War. After a period of relative decline, his reputation has steadily improved since the 1960s. His idea and concerns were মানে অ্যাকচুয়ালি উনি ওনার পিরিয়ডে যত না ফেমাস ছিলেন তারপরে উনি আসলে অনেক বেশি ওনার যে আইডিওলজি গুলো পরে অনেক বেশি তোমার ইয়া হয়েছিল আর কি মানে স্প্রেড আউট হয়েছিল আর কি। এটা হচ্ছে ওনার করা উনি খুব পেইন্টিং করতে পছন্দ করতেন এটা ওনার করা একটা সেলফ পোর্ট্রেট উইথ ব্লু নেক ক্লথ আর এটা হচ্ছে গিয়ে আমালফি কোস্ট যে তোমার ইটালির একটা কোস্ট লাইনে ওই যে আমালফি কোস্টের একটা পেইন্টিং The John Ruskin is a prolific critic of art and society and may be regarded as the originator of the art and craft movement. Industrial revolution was a severe error, exerting a corrupting influence on society. এটা হচ্ছে ওনার ডায়লগ ছিল যে উনি মনে করছেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ a severe error যেটা হচ্ছে কি তোমার সোসাইটিকে করাপ্ট করছে আর কি রাস্কিন অ্যাভয়েডেড টেকনোলজিক্যাল প্রগ্রেস whenever possible, for example on coach transport rather than traveling on the railway, and vigorously advocating a return to the handicrafts. উনি এতটাই অপছন্দ করতেন উনি কোচে যেতেন কিন্তু উনি ট্রেনে উঠতেন না বাট রেলওয়ে উনি ব্যবহার করতেন না আর কি হ্যাঁ কারণ উনি এতটাই অপছন্দ করতেন আর কি হ্যাঁ এই ব্যাপারটাকে এবং ওই যে হ্যান্ড ক্রাফটম্যানশিপটা মানে যে একটা মানে তোমার প্রোডাক্টের সাথে একটা ইয়া আছে কানেকশন আছে সেই কানেকশনটা উনি মিস করতেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট গুলাতে এবং যে কারণে উনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট উনি ব্যবহার করতেন না উনি হ্যান্ড ক্রাফটম্যানশিপের যত প্রোডাক্ট ছিল সেটা কাপড় থেকে শুরু করে সোপ পর্যন্ত উনি সব হ্যান্ড ক্রাফট প্রোডাক্ট ব্যবহার করতেন. So Ruskin was associated with high moral values with certain historical styles in which he believed that truth and beauty in buildings were to be found. সো এটা আমি বলছিলাম যেটা তোমার যে উনি ভ্যানিস এবং বিভিন্ন জায়গায় ইটালির উনি ঘুরে ফিরে বেড়াতেন এবং এই ধরনের স্কেচ গুলা করতেন হ্যাঁ আর এটা হচ্ছে কি ওনার ডায়েরির মধ্যে পেস্ট করা এই যে এটা ঠিক ওনার ডায়েরি পেস্ট করা উনি স্কেচ করেছিলেন স্কেচটা পাইনি যে ইংল্যান্ডের তখনকার অবস্থা যে ইংল্যান্ডের যে তোমার পুরো ভ্যালি গুলাতে তোমার ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিতে ফিল্ড এবং যে বাচ্চারা সব ফ্যাক্টরিতে কাজ করছে তো এটা হচ্ছে 18th সেঞ্চুরি ইংল্যান্ডের অবস্থা আর 18th সেঞ্চুরিতে তখন জন রাস্কিন তোমার এই ভেনিসের স্কেচ করে বেড়াচ্ছে যেখানে বিল্ডিং এর ডিটেইল ক্রাফটম্যানশিপ ইজ মোর মানে উনি মোর ইন্টেলেকচুয়ালি আর্কিটেকচারটাকে দেখতেন রাদার এরকম খুব ক্রুড এবং ব্রুটাল ওয়েতে না আর কি ওনার এই দ্য স্টোন অফ ভ্যানিস ইটস ওয়ান অফ দ্য মানে 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 পপুলার একটা বই বলতে পারো তখনকার সময়ে যেটা আসলে তোমার এই আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টটাকে অনেক ইনিশিয়েট করেছিল তো ওখানে উনি 7 ল্যাম্পস অফ আর্কিটেকচার বলে একটা প্রিন্সিপাল স্টেট করেছিলেন যেখানে উনি 7টা প্রিন্সিপাল বলেছেন যে 7টা প্রিন্সিপাল একটা বিল্ডিং ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট ফার্স্ট বলছে স্যাক্রিফাইস ক্রাফট অফ দ্য বিল্ডিং অর্থাৎ তোমাকে বিল্ডিংটা যে ক্রাফটম্যানশিপ আছে সেটার ব্যাপারে ডিভোটেড হতে হবে স্যাক্রিফাইস বলতে উনি ডিভোশনকে বুঝিয়েছেন যে যে তুমি একটা বিল্ডিং কে কোনো রকমে একটা থাকার জন্য বানিয়ে ফেললা এটা না এটা হচ্ছে যে এই যে তুমি তাকে তুমি ডিভোটেডলি তুমি বিল্ডিংটার সাথে ক্রাফটম্যানশিপ জড়িত সেটাকে উনি এখানে ল্যাম্প অফ স্যাক্রিফাইস বলছেন দ্য ল্যাম্প অফ ট্রু বলছেন মোরাল কোয়ালিটি নেসেসারি ফর এক্সাম্পলারি বিল্ডিং অর্থাৎ তোমার একটা যদি এক্সাম্পলারি বিল্ডিং করতে হয় যেটাকে মানুষ মনে রাখবে তার মানে ওটার মধ্যে মোরাল কোয়ালিটি তোমার দরকার আছে উইদাউট মোরাল কোয়ালিটি তুমি ওই ধরনের একটা এক্সাম্পলারি বিল্ডিং তুমি ক্রিয়েট করতে পারবে না দ্য ল্যাম্প অফ পাওয়ার বলতে বুঝাচ্ছে দ্য এক্সপ্লোর দ্য অ্যাস্থেটিক ফোর্স অফ দ্য সাবলাইম অর্থাৎ মানে ব্যাপারটা এরকম যে তোমার উনি বলতে চাচ্ছে যে যার ক্রিয়েটিভিটি যত বেশি তার আর্কিটেকচারে এই পাওয়ারটা তত বেশি শো করবে মানে অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক্স কোয়ালিটি বা তার ক্রিয়েটিভ তার যে ক্রিয়েটিভ সেন্সটা তার মধ্যে ইনবিল্ট আছে সেটা এক্সট্রাক্ট করবে তার কাজের মধ্যে দ্য ল্যাম্প অফ বিউটি উনি অলওয়েজ উনি ফিল করেন যে দ্য নেচার ইজ দ্য সোর্স অফ দ্য অল বিউটি বা আর্কিটেকচার অর্ডার সো নেচার যেভাবে তোমার সেট করে আছে যে ধরো ও যেটা ট্রিও একটা ফরেস্টে আছে ও একটা অর্ডারে আছে সো ওই প্রিন্সিপালটা তোমাকে বুঝতে হবে দ্য ল্যাম্প অফ মেমোরি হচ্ছে আর্কিটেকচার অফ পার্মানেন্স তুমি এমন কোনো বিল্ডিং তৈরি করবে না যেটা মানুষের মধ্যে কোনো ধরনের কোনো ছাপ তৈরি করতে না পারে যে আমি একটা বিল্ডিং পাশ দিয়ে চলে গেলাম ও আমার পুরো কোনো ইম্প্যাক্ট ফেললো না হ্যাঁ বাট উনি পার্মানেন্স বলতে চাচ্ছেন যে এমন একটা এক্সাম্পলারি বিল্ডিং হবে যেটা মানুষের মনে অনেকদিন থাকবে বা এটা টাইমলেস একটা বিল্ডিং হবে যে এটা অনেকদিন পর্যন্ত থেকে যাবে যেমন মেডিভেল পিরিয়ডের বা রোমান পিরিয়ডের যে আর্কিটেকচার গুলাকে উনি বলতে চেয়েছিলেন যে ল্যাম্প অফ মেমোরি মে বি ব্যাড অর গুড মেমোরি বাট ইট হ্যাজ ইম্প্যাক্ট অন তোমার আর্কিটেকচার
দ্য ল্যাম্প অফ ওবিডিয়েন্স, নো নিউ স্টাইল শুড বি ক্রিয়েটেড। এটা হচ্ছে কি উনি মনে করেন যে আসলে যা এখন পর্যন্ত আইডিয়া বা প্রিন্সিপাল তৈরি করা হয়েছে ওই আইডিয়া, মানে নতুন কোনো স্টাইল ক্রিয়েট করার কিছু নাই। নো নিউ স্টাইল শুড বি ক্রিয়েটেড, অর্থাৎ এটা উনি খুবই রোবাস্ট আইডিয়া ছিল ওনার, যে উনি মনে করছেন যে যারা এনসেস্টাররা যে ধরনের কাজ করে গিয়েছে, যে ধরনের বিল্ডিং ডিজাইন করে দিয়েছে, ওইটাকে আমাকে ওবে করতে হবে, নতুন কোনো স্টাইল নিয়ে মানে চিন্তা করার কোনো কারণ। দ্য ল্যাম্প অফ লাইফ should be made by human hands, the joy of nations, and stone carvers is associated with the expressive freedom given them. অর্থাৎ উনি ল্যাম্প অফ লাইফ বলতে বুঝাতে চেয়েছেন যে একটা মেশিন কখনো একটা প্রোডাক্ট বা একটা ডিজাইনের মধ্যে লাইফ দিতে পারে না যেটা তোমার হ্যান্ড ড্রয়িং এ হয়। আমরা সবসময় তোমাদেরকে বলি যে তোমাদের হাতের ড্রয়িং দেখতে ভালো লাগে, ক্যাডের ড্রয়িং কে মনে হয় কি লাইফলেস। অনেকটা এটাই আর কি, খুব যদি ইজি এক্সাম্পল দিতে হয় আর কি, যে একটা হাতের ড্রয়িং করলে যেটার মধ্যে যে তোমার যে ইয়াটা আছে, যেটার সাথে যে তোমার যে অ্যাসোসিয়েশনটা আছে, তুমি হাতে কাজ করছো, তোমার মাইন্ড এবং সবকিছু, সেটা তোমার কখনোই মেশিনের যে প্রোডাকশন সেটার মধ্যে ওই ওই ইমপ্রেশনটা আসবে না। দ্য ল্যাম্প অফ লাইফটাকে উনি ওই কারণে ডেডিকেট করতে চেয়েছিলেন আর কি। যেটা ওনার করা আরো কিছু তোমার স্কেচেস অফ ভেনিস এবং রোমের বিভিন্ন পার্ট। So fine art is that in which the hand, the head, and the heart of man go together. The 3H. মুক্তাদিস স্যার সবসময় বলতেন যে 3H, হ্যান্ড, হেড এন্ড হার্ট, এই তিনটাকে তুমি যদি কম্বাইন্ড না করো তাহলে কখনোই একটা গুড আর্কিটেকচার বা ফাইন আর্ট ইজ নট পসিবল। তো উনার একজন ফলোয়ার ছিলেন হচ্ছে উইলিয়াম মরিস, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে জন রাস্কিনের অ্যাকচুয়ালি লিটারেচার দিয়ে উনি আসলে উনার এটাই ওনার অস্ত্র, এটাই ওনার উইপেন ছিল, যে এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে উনি মানে কটাক্ষ করেছিলেন। তবে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানে, ছবি তো নাই, ছিল যে উনি একটা কলেজে পড়াতেন, মানে স্কুলে, ফাইন আর্টস স্কুলে, ইনস্টিটিউটে পড়াতেন। ওখানে ছেলেপেলেদেরকে উনি সবসময় বলতেন যে তোমরা আসলে কি করো, মানে হ্যান্ডমেড প্রোডাক্ট ব্যবহার করো। ইভেন ওনার নিজের টাকা দিয়ে, উনি যেহেতু অনেক রিচ ছিলেন, উনি নিজের টাকা দিয়ে তোমার বিভিন্ন ধরো যে ওই তখনকার ওনার এরিয়ার যেসব হ্যান্ড হ্যান্ডমেড প্রোডাক্টের সাথে জড়িত ছিল তাদেরকে উনি পেট্রোনাইজ করতেন। এরকম আরেকটা ছিল যে তোমার অ্যাপেল জুস একটা ফ্যাক্টরি যেটা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে কি সব মেশিন মেড অ্যাপেল জুস এখন ফ্যাক্টরি বেসড হয়ে গেছে, তো ওরা ছিল হ্যান্ডমেড অ্যাপেল জুস তৈরি করতো। তো উনি ওই ফ্যাক্টরিটাকে পেট্রোনাইজ করতেন আর কি, যে উনি ওখানে টাকা দিয়ে এই ফ্যাক্টরিটাকে উনি চালু রেখেছিলেন, এবং উনি নিজে বিভিন্ন জায়গায় যে অ্যাডভার্টাইজমেন্ট করতেন যে এইটা ফ্রেশ জুস বা এটা কি কোয়ালিটি গুলো আছে, সেগুলোকে উনি বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে উনি প্রচারণা করতেন আর কি, যে তোমরা হ্যান্ডমেড প্রোডাক্ট গুলোকে ব্যবহার করো। ইভেন দো উনি ওনার যে ইনস্টিটিউশনাল যে স্টুডেন্ট গুলো ছিল তাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন ধরনের এই ধরনের অনারেবল জবে উনি মানে ওদেরকে পুশ করতো যে তোমরা তোমাদের উইকেন্ডে পার্টি না করে বা অন্য জায়গায় সময় নষ্ট না করে ইউ শুড স্পেন্ড ইউর টাইম ইন প্রোডাক্টিভ কোনো একটা অ্যাক্টিভিটিতে। উনি যেমন ধরুন ইনস্টিটিউটের সামনে একটা পার্ক ছিল, তো পার্কে দেখা যেত যে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের পেপার ওয়েস্ট এগুলো ডাম্প করতো, তো ওনার ছেলেদেরকে উনি কি করতেন যে ওই পেপার কালেক্ট করে যে ওয়েস্ট মানে ইয়া করো, রিমুভ করো, ওটা করাতেন। ইভেন ওনার কয়েকটা জায়গায় রাস্তা ভাঙা ছিল, উনি ছাত্রদেরকে নিয়ে ওই রাস্তাকে ঠিক করতেন। সো ওনাকে অনেকে পেছনে ওনাকে পাগল টাইপের প্রফেসর বলতো, যে মানে এই ধরনের কাজ করছে আর কি। তার মানে উনি ডেডিকেটেড করেছিলেন মানে অনেকটাই তার ক্রাফটম্যানশিপ এবং সোশ্যাল ভ্যালু বা এই যে ভ্যালুস গুলা সেগুলার আইডেন্টিফিকেশন। সো উনার একজন ফলোয়ার বলতে পারো যে উইলিয়াম মরিস was a revolutionary force in Victorian Britain. His work as an artist, designer, craftsman, writer and socialist dramatically changed the fashions and ideology of the era. So উনি ঠিক জন রাস্কিনের মতো তুমি বলতে পারবা না যে শুধু এই ধরনের আইডিওলজিতে বিশ্বাস করে লিটারেচারে ছিলেন। উনি অ্যাকচুয়ালি ওনার কাজের মাধ্যমে থ্রু হিজ ওয়ার্ক উনি এটাকে establish করেছিলেন আর কি। He was swayed from his initial intention of taking holy order by the social ornament commentaries of writers such as Thomas Carlyle, Charles Kingsley and John Ruskin. So উনাদের কথাগুলো ওনাকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছিল, এবং উনি যেটা করেছিলেন যে বিভিন্ন জায়গা থেকে উনি বিভিন্ন ওয়ার্কার কালেক্ট করেছিলেন, যে ক্রাফটম্যান
জোগাড় করেছিলেন এবং তাদেরকে নিয়ে উনি একটা কোম্পানি স্টাবলিশ করেছিলেন, মরিস এন্ড কো। হ্যাঁ, এই মরিস এন্ড কো, এবং এটাতে উনি একা ছিলেন না, ওনার আরো অনেকজন ফ্রেন্ড ছিল যারা আর্কিটেকচারের সাথে, মানে ওনার আর্কিটেক্ট ছিলেন, তাদের সাথে উনি ফার্ম করে একটা ফার্ম স্টাবলিশ করেন, যেখানে ওনারা হ্যান্ডমেড ফ্যাব্রিক, হ্যান্ডমেড রাগ, হ্যান্ডমেড ফার্নিচার, এগুলাকে ওনারা কি করতেন, তৈরি করতেন আর কি। হ্যাঁ, so Morris would become one of the most significant figure in the art and craft movement, a man of far-ranging creativity and knowledge. His friend Philip Webb designed a Morris family home, Red House in Kent, where they later lived from 1859 and 1865. ওনার যে বললাম যে গ্রুপ অফ ফ্রেন্ডরা মিলে ওনারা একটা মরিস এন্ড কো স্টাবলিশ করেন, এই যে মরিস মার্শাল ফোকনার এন্ড কো, সেটা স্টাবলিশ করেন। তারই একজন ছিলেন যে ফিলিপ ওয়েব। সেখানে তার যে নিজস্ব রেসিডেন্সটা ছিল, উনি বিয়ের পর ছিলেন, সেই বিল্ডিংটা আবার ডিজাইন করেন, রেড হাউস। এই রেড হাউসটা হচ্ছে ওয়ান অফ দা, তুমি বলতে পারো যে তখনকার সময়ের একটা খুব মডার্ন একটা অ্যাপ্রোচ। সেটা আমরা একটু পরে দেখছি। তার আগে ওনার ওনার বিভিন্ন ধরনের আর্কিটেকচার দেখো, যেটা হ্যান্ডমেড, ওনার একটা ক্রেডেন্সা, একটা হ্যান্ডমেড ফার্নিচার, যেখানে ওনার যে ফ্যাব্রিক থেকে শুরু করে এভরিথিং হচ্ছে গিয়ে ক্রাফটম্যানশিপের একটা ইয়া দিচ্ছে, একটা রিফ্লেকশন দিচ্ছে। The farm base first became highly fashionable and much in demand, and it profoundly influenced interior decoration throughout the Victorian period, with Morris designing tapestries, wallpaper, fabric, furniture, and stained glass window. In 1875, Morris assumed total control of the company, which was renamed Morris & Co. প্রথমে ওনার ফ্রেন্ডের সহ ওনারা যে কোম্পানিটা ছিল, যেটা বড় নাম ছিল মরিস মার্শাল ফকনার এন্ড কো, পরবর্তীতে পুরোটা কোম্পানি উনি নিজেই টেক ওভার করে এটাকে মরিস এন্ড কো বলা। এবং মরিস এন্ড কো স্টিল তোমার ডিজাইন 1940 পর্যন্ত এটাকে উনি এটা কন্টিনিউ করেছিল। ইটস লংজিভিটি ইজ টেস্টামেন্ট অফ দ্য সাকসেস অফ দ্য মরিস ডিজাইনস। এবং এই যে ফার্নিচার ডিজাইনের একটা পায়োনিয়ার বলতে পারো মরিস এন্ড কোকে, এবং ওনার এই কনসেপ্ট এবং আইডিওলজি নিয়ে এখনো কিন্তু স্টিল মরিস এন্ড কো নামেও কিন্তু বিভিন্ন কোম্পানি তার ডিজাইনিং একটা তোমার ইয়ার করেন আর কি। মানে ডিজাইনিং, এটা 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 একটা ইন্টেরিয়র ডিজাইনের একটা ইয়া হিসেবে, স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করে। দ্য উড বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, ডিজাইন বাই উইলিয়াম মরিস, পাবলিশড বাই কেম স্কট প্রেস 1894 ইংল্যান্ডে। এখানে উনি ক্রাফটম্যানশিপ নিয়ে কথা বলেছিলেন, যে একটা উডেন বা একটা ক্রাফটম্যানশিপ কিভাবে একটা স্পেসকে বা একটা ইন্টেরিয়রকে অন্যরকম ধরনের একটা মানে আইডিয়া প্রোভাইড করে আর কি। এটা হচ্ছে ওনার যে এই যত ধরনের এখানে দেখতে পাচ্ছ যে ওয়ালপেপার, এখানে যে শ্যান্ডেলিয়ার আছে এবং রুফের যে ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে, ইভেন ফার্নিচার, ইট ওয়াজ অল হচ্ছে গিয়ে তোমার উইলিয়াম মরিসের যে কোম্পানি সেখান থেকে ডিজাইন করে, ওনাদের ডিজাইন করা আর কি। এবং এখানে দেখো স্টেইন গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং এই যে গ্যাপে গ্যাপে বিভিন্ন ধরনের প্রিন্ট প্রিন্ট ডেকোরেশন ব্যবহার করা হয়েছে, এগুলো সবই হচ্ছে আমাদের কোম্পানির করা। সো হিজ ফ্রেন্ড ফিলিপ ওয়েব, যেটা আমি আগেই বললাম যে ওনার জন্য রেড হাউস নামে একটা রেসিডেন্স ডিজাইন করেন কেন্টে। So Philip Spickman Webb was an English architect, sometimes called the father of art and craft architecture. কারণ আমরা দেখেছি জন রাস্কিন উনি শুধু থিওরি স্টাবলিশ বা আইডিয়া স্টাবলিশ করেছেন, মরিস ছিলেন মোরলি ইন্টেরিয়র এবং ফার্নিচার ডিজাইনিং এর মধ্যে। ফিলিপ ওয়েবকে বলা হয়ে থাকে তাই আর্কিটেকচারের ফাদার অফ আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের। As young men, Philip Webb and William Morris became associated with the pre-Raphaelite movement, a brotherhood of painting and poet who defined the artistic trend of the day and championed the philosophy of the social critic John Ruskin. সো ওনারা কিন্তু তখনকার সময় ইয়াং ছিল, এবং তারা তখন যে জন রাস্কিনের যেসব লিটারেচার ছিল বা রাইট আপ ছিল, সেটাকে ওনারা বিভিন্ন ধরনের ভাবে ওনারাও এটার সাথে রিলেটেড ছিলেন না। হ্যাঁ, বাই দ্য মিড 19th century, the anti-establishment themes expressed by John Ruskin were taking hold across the Britain's intelligentsia. Societal ills resulting from Britain's industrial revolution inspired the backlash expressed by the like of author Charles Dickens and architect Philip Webb. So সবাই যারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে জড়িত ছিল, যেসব যাদের ইন্ডাস্ট্রি ছিল, তারা কিন্তু আসলে এটা খুব ভালো চোখে দেখার কথা না আর কি। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু মনের দিক থেকে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের মুভমেন্টে ওনারা জড়িত ছিলেন, এবং চার্লস ডিকেন্সও ছিলেন ওয়ান অফ দেম, যে অথার ছিল আর কি। হ্যাঁ,
So যাই হোক, art and craft was a movement first and not simply an architectural style, and the art and craft movement was a reaction to the mechanization and dehumanization of the industrial revolution. সেটাই এখানে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইন এখানে, যে এটা অ্যাকচুয়ালি তোমার শুধুমাত্র যে এটা একটা কোনো সিম্পলি কোনো আর্কিটেকচারাল স্টাইল নিয়ে কথা বলে না, এটা হচ্ছে কি তোমার এই যে তোমার টোটাল একটা রিয়াকশন টু দ্য মেকানাইজেশন এবং ডিহিউম্যানাইজেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশন। ওই সময়কার যে তোমার ডিহিউম্যান অ্যাটিটিউড, যে আমরা বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছি, আমরা প্রেগনেন্ট মহিলাদের দিয়ে কাজ করাচ্ছি, ওদেরকে স্যালারি কম দেওয়া হচ্ছে, ওদের খাবার দেওয়া হচ্ছে না, হ্যাঁ, ওদের কোনো রাইট নাই, ওদের বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভেরি মানে ডিপ্রাইভড একটা কন্ডিশনে রাখা হচ্ছে। তো এই সবগুলোর এগেনস্টেই কিন্তু ওনাদের একটা মুভমেন্ট ছিল আর কি। নট অনলি যে আর্কিটেকচার নিয়ে ওনারা ভ্যারিড ছিল তা না, যে টোটাল যে সোশ্যাল ডিক্লাইনেশন, সেই ডিক্লাইনেশনটাও হচ্ছে ওয়ান অফ দা ওনাদের কনসার্ন, এবং এটাকে ওনারা হাইলাইট করতেন বিভিন্ন ভাবে আর কি। হ্যাঁ, ইটস নট অনলি যে এটা আর্কিটেকচারটাকে মিন করা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই রেড হাউস ইয়ার ডিজাইন করা, ফিলিপ ওয়েবের ডিজাইন করা, যেটা মরিসন পোং এর রেসিডেন্স ছিল, এবং উনার এখানে থাকতেন। ভেরি সিম্পল, এবং তখনকার সময় যে ব্রিটিশ যে ভার্নাকুলার আর্কিটেকচার আছে, সেই ভার্নাকুলার আর্কিটেকচারটাকে খুব সুন্দরভাবে এখানে উনি রিভিল করেছিলেন। এখানে ইন্টারেস্টিং দেখো, উনি কিন্তু এডাব্লিউ.এন কুইজিন যে বলেছিলেন যে অর্নামেন্টেশনটাকেই রাখতে হবে, এবং যেটা আবার জন রাস্কিনের কথা ছিল, যে উনি বলতে চাচ্ছেন যে কোনো নতুন ডিজাইন করা যাবে না, তা কিন্তু না। উনি কিন্তু খুব সিম্পল ভাবে যতটুকু ফাংশনাল একটা রিলেশনশিপ দরকার, এবং সারফেস গুলা কিন্তু আনঅ্যাডর্ন, যেটা উনি আবার এডাব্লিউ ইউজিনের ওই যে একটা কনসেপ্ট ছিল যে মেটেরিয়ালকে মেটেরিয়ালের মতো রিভিল করো, হ্যাঁ, যেন ওর যে ট্রু ক্যারেক্টারিস্টিক সেটা যেন তার আর্কিটেকচারে বের হয়ে আসে। হ্যাঁ, এরকম একটা রিফ্লেকশন, যে রেড ব্রিকের যে ওনার এই স্ট্রাকচারটা ট্রুলি তোমার ব্রিকটাকে এক্সপ্রেস করেছিল আর কি। প্ল্যান কোথায়, প্ল্যানটাকে বলি, এটা একটা এল শেপ প্ল্যান ছিল। এই এল শেপ প্ল্যানের এইটা হচ্ছে কি এই মাথা থেকে এন্ট্রি, লাস্টের এই যে রেয়ার হ্যান্ড থেকে, এখান থেকে হলে আসার পরে এটা হচ্ছে তোমার তাদের লিভিং এবং ডাইনিং এরিয়া। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে কি তোমার সার্ভিস জোন, এখানে কিচেন, সার্ভেন্টস রুম, কিচেন কোর্ট, এই অংশগুলো সার্ভিস কোর্ট গুলো এই এল এ ছিল। কিন্তু মেইন তোমার ব্লকটা ছিল মেইন হল থেকে ডাইনিং এরিয়া এবং এই তোমার লিভিং রুম। এখান থেকে যেটা চেয়ার দেখতে পাচ্ছ, এই চেয়ারে করে এই স্পেসে আসছে, যেখান থেকে ওনার বেডরুমস এবং একটা স্টুডিও আছে, এই কর্নার গুলো এখানে রয়েছে। এবং এখানে একটা সার্ভিস চেয়ার আছে, এই সার্ভিস চেয়ার দিয়ে উপরে আসতেও আবার এখানে কিছু বেডরুম এবং আদার্স গেস্ট বেডরুম এবং সার্ভিসের সাথে রিলেটেড যে ফাংশন সেগুলো এখানে চলে আসে। সো দ্য L-shaped design wrapping around a cone-roofed well and nature's own garden, a red brick structure, medieval domestic vernacular style, very straightforward structural system. এবং structural systemটাও খুবই straightforward ছিল। The front is on the short side of the L, এবং access from the backward by walking to the rear red brick arc down a corridor and to the front hallway near the square stairs is the crook of the L. Elaborate use of decorative detail in its interior, direct response to light and ventilation, and to everyday need anticipated to the functionalism of 20th modernism আর কি। এটা বলা হয়ে থাকে যে তোমার মডার্নিজমের একটা ভেরি ফার্স্ট এক্সাম্পল হচ্ছে কি ইন দ্য হিস্ট্রি, এটা মানে ইন মডার্ন হাউস। মানে মডার্ন হাউসের এক্সপ্রেশন কেমন হতে পারে, ভেরি সিম্পল ফাংশন কানেক্টিং করা এবং ভার্টিক্যাল সার্কেলের সাথে কানেক্ট করা, এটার যে একটা ক্যারেক্টারিস্টিক্স, দিস ইজ ভেরি বলা হয়ে থাকে দ্য ভেরি ফার্স্ট এক্সাম্পল। সো আমি ইন্টেরিয়র গুলো দেখি, যেটা আগে মিস করে দিলাম, এখানকার ইন্টেরিয়র এভরিথিং ডিজাইন হচ্ছে মরিসের নিজের। এই যে ট্যাপেস্ট্রি গুলো ব্যবহার করেছিলেন এখানে, তারপর যেখানে রুফ সিলিং এ যে উনি ওয়ালপেপার, ইভেন রাগ, এগুলো সবই হচ্ছে কি everything designed by Morris and Poe Company. Called the first step toward the modern house, architect John Milans Barker has quoted German architect Hermann Muthensius is called Red House, the very first example in the history of the modern house. Already bolchi Webb and Morris designed an interior and exterior that was unified in theory and design, incorporating contrasting materials such as white interior walls and bare brickwork. Natural and traditional design and construction were modern and a way to create a harmonized home.
সো ভেরি স্মল একটা স্ট্রাকচার এবং কিন্তু খুবই মডার্ন অ্যাপ্রোচ ছিল আর কি, হ্যাঁ। সো ওয়েব ডিফাইন ইউজিং ওয়ান আর্কিটেকচারাল স্টাইল এন্ড কম্বাইন ট্র্যাডিশনাল বিল্ডিং এলিমেন্ট টু ক্রিয়েট আ সিম্পলিফাইড livable space inside and out. Architectural ownership of both interior and exterior space would in time influence the American architect Frank Lloyd Wright and what became known as the American Prairie House style. সো এই যে কনসেপ্টটা নিয়ে কিন্তু ডিজাইন করেছিলেন পরবর্তী ফ্র্যাঙ্ক লয়েড রাইটের যে আমেরিকান প্রেরি হাউস স্টাইলের মধ্যে এটা একটা রিফ্লেকশন দেখা গিয়েছিল। সো এটা হচ্ছে কি আরেকটা তোমার ওনার ইন্টেরিয়র যে স্টাডিটা ছিল বা স্টুডিওটা ছিল, যে স্টুডিওটার ইন্টেরিয়র। সো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে, আমাদের লাস্ট মানে মিড টার্মের আগে এটা লাস্ট ক্লাস হবে, সেশন হবে, সেখানে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের সম্পর্কে বলে দিব, ঠিক আছে, যে তোমার মিড টার্ম ব্রেকে করবা। সো আমি একটা খুব দ্রুত তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আমি ফিউ রোল নাম্বার একটু আইডেন্টিফাই করেছি, যারা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড একটা ক্লাস করেছো, তাদেরকে একটু বললে তারা একটু রেসপন্স করো হবে, ঠিক আছে। ফিজিক্যাল প্ল্যান, হিস্ট্রি অফ আর্কিটেকচার। ওকে, আজকে কত তারিখ? 6 তারিখ। 6। ওকে, রোল 13 0, রোল 28 ফারহানা ma'am. আজম। Ma'am, present. দুই ক্লাসে ছিল, তাই তো? जी मैम जी 31 প্রেজেন্ট ম্যাম। দুই ক্লাসে ছিল। জি মিস। ওকে, 35 Present, ma'am. দুই ক্লাসে ছিল, তাই তো? Yes, ma'am. 49 আমি মাত্র ও মনে হয় একটা ক্লাস পরে জয়েন করেছে। 49 আছো না? ইফতেখার আলম ইফতি। আমি যে রোল লিখে রাখলাম, দেখলাম যে ও পরে জয়েন করেছে, কিন্তু এখন ক্লাসে আছে না? নাই, তো 0। 57 এবং শুরু থেকে ছিল, এখন হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কতক্ষণ ছিল ক্লাসে? ছিল। ওকে, ঠিক আছে। 57 ম্যাম ফার্স্ট ক্লাসে তো ছিল পুরাটা, সেকেন্ডটা বলি। 57 এর কথা বলছো? 57 কে নো পাচ্ছি ম্যাম, না। 49 এর কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স পড়ে 57 অ্যাবসেন্ট। রোল 1 ওয়ালিদ প্রেজেন্ট ম্যাম। দুইটা ক্লাসে ছিল। জি ম্যাম। রোল 3 টু ম্যাম রোল ক্লাসে 3 ছিল। আর আমাদের সাথে কন্টিনিউ করছে না। রোল 3 আর ম্যাম কন্টিনিউ করছে না। 49 ইনবক্সে লিখে দিয়েছে ও প্রেজেন্ট, ওর মনে হয় মাইক সমস্যা করছে। ওকে, রোল 4 प्रेजेंट मैम দুই ক্লাসে ছিল না, এক ক্লাসে ছিল। जी मैम পরে এক ক্লাসে ছিল না, পরে জয়েন করেছো। রোল 5 यस मैम। দুই ক্লাসে ছিল। जी मैम। রোল 6 प्रेजेंट मैम দুই ক্লাসে ছিল। जी मैम রোল 8 একটা ক্লাসে ছিল। প্রেজেন্ট ম্যাম। ম্যাম আমি শুরু থেকে ছিলাম। আমি দেখলাম পরে তোমাকে অ্যাটেন্ড করালাম, কি বের হয়ে গেছে মিস আমার হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তো ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আবার আমি ঢুকেছি। আবার জয়েন করেছো। ওকে, জি মিস। রোল 9 অ্যাবসেন্ট। রোল 10 অ্যাবসেন্ট। রোল 11 প্রেজেন্ট ম্যাম। তুমিও কি বের হয়ে আবার ঢুকেছো নাকি এক ক্লাসে ছিল? না ম্যাম, আমি এক ক্লাসে ছিলাম ম্যাম, পরে জয়েন করেছি। পরে জয়েন করেছো। ওকে, রোল 12 প্রেজেন্ট ম্যাম। দুই ক্লাসে ছিল। জি ম্যাম। ওকে, রোল 13 প্রেজেন্ট ম্যাম। টু ক্লাসে ছিল। জি ম্যাম। 15 यस मिस টু ক্লাসে ছিল। यस मिस 16 প্রেজেন্ট ম্যাম। দুই ক্লাসে ছিল। ইয়েস ম্যাম। ওকে, রোল 18 প্রেজেন্ট ম্যাম। বোথ ক্লাসে ছিল। জি ম্যাম। 19 यस मिस বোথ ক্লাসে ছিল। जी मैम 20 ইয়েস ম্যাম। বোথ ক্লাসে ছিল। নো ম্যাম, পরের ক্লাসে জয়েন করেছি। পরের ক্লাসে জয়েন করেছো। তারপর 21 প্রেজেন্ট ম্যাম বোথ ক্লাসে ছিল। জি ম্যাম 28 রেগুলার 28 मैम বোথ ক্লাসে ছিল। जी मैम 31 प्रेजेंट मैम বোথ ক্লাসে। जी मैम 32 0 33
33 absent, 34 absent, 37 absent, 37 আমাদের সাথে কন্টিনিউ করছে না। 37 ও করছে না, কি হয়েছে এদের? উম, হাইড। ওকে, $37, 34 গেল, 44 absent, 46 Yes, ma'am. বোথ ক্লাসে ছিল, জি ম্যাম। 51 পরে ঢুকেছো Present, ma'am. তুমি সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছো, ঢুকছো বের হইছো। ম্যাম 52 ডিসকানেক্ট 52 তুমি এক ক্লাসে ছিলা, ম্যাম এক ক্লাসে ছিলাম। হ্যাঁ। 54 প্রেজেন্ট ম্যাম। বোথ ক্লাসে ছিলা, জি ম্যাম। ওকে। 58 প্রেজেন্ট ম্যাম। বোথ ক্লাসে, ইয়েস ম্যাম। 64 প্রেজেন্ট ম্যাম। বোথ ক্লাস, জি মিস। 17 নাহিয়ান অ্যাবসেন্ট, সাবরিনা 50 প্রেজেন্ট ম্যাম। বোথ ক্লাসে ছিলা, জি ম্যাম। আর 49 ফাহাদ, অনেক পরে ঢুকেছো ফাহাদ। ওকে, আছে এখন নাকি চলে গেছে আবার? নাই, ওকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ম্যাম বলো ম্যাম রো 57 ম্যাম। কি হয়েছে ওর? ম্যাম যখন ডেকেছিলাম ম্যাম আমার মাইক্রোফোনটা ম্যাম অন হচ্ছিল না ম্যাম। মাইক্রোফোন অন ছিল না, ক্লাসে ছিল না? ম্যাম ক্লাসে ছিলাম ম্যাম, আমি শুরু থেকে ক্লাসে ছিলাম ম্যাম। এটার মানে হচ্ছে ফ্রেন্ডরা ডাকছে, লগ ইন করে চলে গেছে। এক নো ক্লাস না ম্যাম দুই আমি ক্লাস? ছিলাম ম্যাম, ক্লাসে ছিলাম ম্যাম। পড়া ধরবো? হ্যাঁ, আচ্ছা, কি টপিক পড়াচ্ছি, পড়া ধরবো বলো তো? কোথায় চলে গেল? এখন আমার মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে না পড়া ধরার সাথে সাথে। 57 জি ম্যাম। তাওসিফ, জি ম্যাম। কি ছিল টপিক? আচ্ছা, কি পড়িয়েছি সেটা বলো। বলতে পারবো না তো, তুমি ক্লাসে ছিলে না, কে বলবা? তুমি লগ ইন করে চলে গেছো। ওকে ফাইন, নো এখন ম্যাম একটু বস। হ্যাঁ, আর নো ম্যাম ছিলাম থাকলে তুমি বলতে পারছো না কেন আমরা কি টপিক নিয়ে আলোচনা করেছি আজকে? কিন্তু প্রথমেই বলে ফেলার কথা, খুব খুব অল্প কিছু ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আমরা অনেক ওভার টাইম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।